ঘটনা পাঠিয়েছিলেন। তার নাম মারুফ হাসান সান। উনি বর্তমানে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের 11শ শ্রেণীতে লেখাপড়া করছেন। উনি মূলত এর আগে যে ঘটনাটি পাঠিয়েছিলেন সেই ঘটনাটির শিরোনাম ছিল 2 মাথাওয়ালা পিশাচ। তো এখন যে ঘটনাটি উপস্থাপন করব, এই ঘটনাটি একটি ঈদগাহ নিয়ে। ঈদগাহটির লোকেশন রাজশাহী জেলার দুর্গাপুর উপজেলায়। এই ঈদগাহ সম্পর্কে জানতে হলে কয়েকটা স্তরে আমাদেরকে আলোচনা করতে হবে। এই ঈদগাহ নিয়ে কিন্তু একটা লেজেন্ডও প্রচলিত আছে। চলুন সেই লেজেন্ডটা আগে শুনে আসি। এই ঈদগাহটি যে স্থানে তৈরি করা হয়েছে, এই স্থানটি কোনো এক জমিদারের কেনা জমি ছিল। একদিন হয় কি, ভারতের আসাম থেকে একজন পরহেজগার লোক সেই জমিদারের দরবারে হাজির হয়েছিলেন সাহায্যের জন্য। জমিদারও কিন্তু মুসলিম ছিলেন। তো জমিদার ওই লোকটিকে খুব ভালো সমাদর করেন এবং বলেন যে আমি আপনাকে সাহায্য করব, তবে আপনার কাছে একটি অনুরোধ করব। সেটা হচ্ছে আপনি কোন একটি কাজ দেখিয়ে আমাকে মুগ্ধ করবেন, তাহলে অবশ্যই আমি আপনাকে সাহায্য করবো, এমনিতেও করব, আর মুগ্ধ করতে পারলে আরো বেশি করব। মূলত জমিদারের একটা অনুরোধ ছিল ওই পরহেজগার ব্যক্তির প্রতি। তো আসামের ওই লোকটি ছিলেন খুবই পরহেজগার এবং ওনার আধ্যাত্মিক ক্ষমতাও ছিল বলতে হবে আল্লাহর অশেষ রহমতে। আর ওনার অধীনে অনেকগুলো মুসলিম জিনও ছিল, তারাও অনেক পরহেজগার ছিলেন। তখন এই যে পরহেজগার ব্যক্তিটি জমিদারকে বলেন যে আপনি আমাকে বস্তায় বেঁধে নদীতে ফেলে দেন এবং আপনি কোন একটা জায়গা আমাকে দেখান, আমি পানির ভেতর দিয়ে ওই জায়গায় পৌঁছাতে পারবো এবং ওই জায়গায় পৌঁছে আপনার সাথে আমি দেখা করব, আপনি সেখানে আমার জন্য অপেক্ষা করবেন। জমিদার এই কথা শোনার পর প্রথমে ওই লোকটাকে পাগল ভাবেন, তবে তার কথাবার্তার মধ্যে যে তেজস্বিতা, যে আধ্যাত্মিক একটা ভাব রয়েছে, এটা দেখে জমিদার অবাক হয়েছিলেন। তখন ওই পরহেজগার ব্যক্তির কথা মতো জমিদার তার সিপাহীদেরকে দিয়ে তাকে বস্তায় বেঁধে নদীর একটা জায়গায় ফেলে দিয়েছিলেন আর একটা জায়গা নির্ধারণ করে দিয়েছিলেন। সেই পাশে অবশ্য ওই সময়ে একটু দূরে পানি ছিল। তখন ওই জমিদার দেখিয়ে দেন যে আপনি এইখানে আসবেন। তখন ওই পরহেজগার ব্যক্তিটিও বলেন হ্যাঁ ইনশাল্লাহ আমি এখানে আসব। তো ওইখানে যখন আসার বিষয়টা নির্ধারিত হয়ে যায়, এরপরে সিপাহীরা ওই পরহেজগার ব্যক্তিকে বস্তায় বেঁধে নদীতে ফেলে দেন। তো এই ঘটনার 2 দিন পার হয়ে যায়। 2 দিন পার হওয়ার পর জমিদার উনি খুব অনুশোচনায় ভোগেন যে আসলে লোকটা কি আসলে পাগল ছিল নাকি, তার কথা মতো আমি বস্তায় ভরে ফেলে দিলাম, লোকটা মনে হয় মারাই গেল। উনি খুব অনুশোচনায় পড়ে গেলেন যে এই কাজটা আমি কেন করলাম, একজন পাগলের কথা মতো আমি এরকম একটা কাজ করতে পারলাম। তো উনি এই বিষয়টা নিয়ে মনে মনে খুব অনুশোচনা করছিলেন। হঠাৎ করে সিপাহীরা একটা খবর দিল যে হুজুর আপনি যেই জায়গাটা দেখিয়েছিলেন ওই জায়গাতে ওই লোকটা দাঁড়িয়ে আছে এবং আপনাকে সালাম জানিয়েছে আপনাকে যাওয়ার জন্য। তো এই কথা শোনার পর জমিদার সেখানে গেলেন এবং গিয়ে দেখলেন সত্যি ওনার দেখানো সেই জায়গাতে ওই ব্যক্তিটি দাঁড়িয়ে আছেন। তখন জমিদার বুঝতে পারলেন যে আসলেই উনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন কামেল বান্দা। তখন ওই ব্যক্তিকে ওই জমিদার বলেন যে হুজুর বলেন আমি আপনার জন্য কি সেবা করতে পারি। তখন ওই ব্যক্তি বলেন যে আপনি এখানে একটা ঈদগাহ করবেন আর পাশে একটি মসজিদ করবেন, আমি এই মসজিদেই থাকতে চাই, খেদমত করতে চাই। ওনার ওই ওসিয়ত অনুযায়ী জমিদার ওই জায়গাটি ঈদগাহ এবং মসজিদের জন্য নাম করে দেন এবং ওই মসজিদের ইমাম হয়ে যান ওই সেই বুজুর্গ ব্যক্তি। লোকটি সারাদিন অনেক আমল করতেন, গ্রামের অনেক মানুষ তার কাছে যেতেন ঝাড়ফুঁক করার জন্য, বিভিন্ন ধরনের সমস্যার জন্য। আল্লাহর অশেষ রহমতে সমস্যার সমাধান হয়েও যেত। তো এই যিনি বুজুর্গ ব্যক্তি উনি মৃত্যুর পূর্বে এই মসজিদের দায়িত্ব স্থানীয় কিছু লোকদেরকে দিয়ে যান, যারাও অনেক ভালো মানুষ ছিলেন, এবং বলে দেন যে আপনারা এবং আপনাদের বংশধররা বংশ পরম্পরায় এই মসজিদের দায়িত্ব সুচারুরূপে পালন করবেন। আর এই ঈদগাহের কি হবে?
ওই ঈদগাহের দায়িত্ব উনি ওনার অধীনস্থ কিছু পরহেজগার দায়িত্ববান জিনকে দিয়ে ইন্তেকাল করেন। আজও ওই বুজুর্গ ব্যক্তির কবরটি রয়েছে ঈদগাহের ঠিক পাশেই। তো এই যে লেজেন্ডটা, এটা লোকমুখে প্রচলিত রয়েছে, তো সেটাই আপনাদের সামনে উপস্থাপন করলাম ঘটনার মূল অংশে যাবার আগে। এবার আসুন আমরা ঘটনার দ্বিতীয় ভাগে চাই। বছরে 2 ঈদ বাদে ঈদগাহের দিকে লোকজন তেমন একটা যেত না, কারণ দিনের বেলাও নানা অদ্ভুত ঘটনা ঘটত। এর মধ্যে কিছু কিছু ঘটনা আমরা উল্লেখ করি, এটাও লেজেন্ডের পর্যায়ে পড়ে। তো ঈদগাহের চারদিকে বড় বড় পুরাতন আম গাছে ঢাকা ছিল। কোন লোক যদি একাই যদি সেখানে যেত, মানে দিনের বেলাতেই বা রাতের বেলাতেও যদি ওই দিকটাতে যেত, তাহলে গাছ থেকে আম পড়তো। তো আমের সময় বিষয়টি নর্মাল, তবে মানে আমের যখন সিজন তখন আম পড়তেই পারে, তবে বছরে 12 মাসে ঘটনা ঘটতো। 12 মাসে আম পড়তো, গাছে আম থাকতো না। অনেক সময় আম গাছ থেকে কাঁঠাল, পেয়ারা ইত্যাদিও পড়তো, পড়ে থাকতে দেখা যেত। তো এগুলো মূলত ওই জিনেরাই ওই ব্যক্তিদেরকে দিতেন। তবে হ্যাঁ, কোন অসৎ উদ্দেশ্য যদি ওই দিকে যেত তাহলে কিন্তু ব্যাপারটা এরকম হতো না। মাগরিবের সময় এবং এশার নামাজের সময় ঈদগাহের দিকে তাকালে নাকি দেখা যেত কাতার পরে কতগুলো আলো যেন নামাজ আদায় করছে। আর এই ঈদগাহটি বছরে 12 মাসে পরিষ্কার থাকতো, যেটা আজও থাকে। আর কোন গাছ থেকে একটা পাতাও নাকি ঈদগাহের ভেতরে পড়ে থাকে না। এই ঈদগাহের উপরে এখনো কিন্তু অনেক বড় বড় আম গাছ রয়েছে। ঈদগাহটি নদী সংলগ্ন স্থানে থাকায় অনেক জেলে কিন্তু মাঝে মধ্যে সেখানে নামাজ আদায় করতো দিনের বেলা। তারা যখন নামাজে দাঁড়াতো তখন তারা অনুভব করতো ঈদগাহের ভেতরে শত শত মানুষ রয়েছে। তারা অনেক দারুণ সুগন্ধি ইউজ করেছে। এই সুগন্ধির যে ঘ্রাণ, এটা কিন্তু তারা পেতেন এবং এক ধরনের অপার্থিব শান্তি তারা অনুভব করতেন। এইরকম অনেক ঘটনাই নাকি ঈদগাহে ঘটতো। মূলত এই সকল ঘটনা ভারতের আসাম থেকে আসা ওই পরহেজগার মানুষটির মৃত্যুর পরপরই ঘটা শুরু হয়েছিল। তবে সকল ঘটনাই কিন্তু 200 থেকে 300 বছরের পুরনো, মানে অনেক আগের ঘটনা কিন্তু এগুলা। আর এখনো যে একদম ঘটে না তা কিন্তু না, ছোট ছোট ঘটনা ঘটে। তো ঈদগাহ নিয়ে অনেকেই বিশ্লেষণ করেছেন, অনেক আলেমকে সেখানে নিয়ে আসা হয়েছে। তাদের সবার একই কথা যে এই ঈদগাহ নিয়ে কোনো ধরনের কোনো কাজ করা যাবে না। কেননা ওই যে পরহেজগার ব্যক্তি, উনি তার অনুগত জিনদেরকে ঈদগাহের দায়িত্বটা দিয়ে দিয়েছিলেন। আর এই জিনেরা, এরা ওই পরহেজগার ব্যক্তির শিষ্য বা মুরিদ। তারা এখনো ওই পরহেজগার ব্যক্তির কবরটি পাহারা দেয়। এখানে কোনো দুষ্টু বা অসৎ লোকের উপস্থিতি জিনেরা একদম সহ্য করতে পারে না। জিনেরা এখানে নিয়মিত নামাজ আদায় করে। মানুষ নামাজ বাদে অন্য কোনো খারাপ উদ্দেশ্য যদি এখানে আসে, তাহলে বড় ধরনের ক্ষতি করতে তারা দ্বিতীয়বার চিন্তাও করে না। তাদের উপর এরকমই নির্দেশনা দেয়া আছে তাদের সর্দারের, যদি কোনো মানুষ অসৎ উদ্দেশ্যে এখানে আসে তো তার ক্ষতি করার জন্য সর্দারের অনুমতির প্রয়োজন হবে না। এটা আগে থেকে পরোয়ানা দিয়ে দেয়া আছে। এই জন্য যে কোনো ধরনের বড় ধরনের ক্ষতি করতে তারা বিন্দুমাত্র পিছপা হয় না, বা দ্বিতীয়বার তারা ভাবেও না। আর এখান থেকে তাদের সরানো কোনোভাবেই সম্ভব নয়, তারা এখানেই থাকবে। তবে মানুষের উপস্থিতি বাড়ার সাথে সাথে, অর্থাৎ মানুষ তো একটা সময় অনেক কম ছিল আশেপাশে, তাই না? এখন মানুষ বাড়ছে, মানুষ যাতে ভয় না পায় এই জন্য তারা নাকি আস্তে আস্তে তাদের উপস্থিতি কমিয়ে দেবে, কিন্তু এই ঈদগাহের আশেপাশেই তারা থাকবে। এরকমটাই ওই আলেমদেরকে জিনেরা নাকি জানিয়েছেন, এবং আলেমরাই ওই মেসেজটাই কিন্তু মানুষদের কাছে পৌঁছে দিয়েছেন। আর এখানে যারা আছে তারা সবাই খুবই ভালো এবং পরহেজগার। মূলত মানুষ যেন ভালো পথে চলে, এই জন্যই তাদের এই ধরনের কঠোরতা, এছাড়া অন্য কোনো উদ্দেশ্য তাদের নেই। এবার আসুন আমরা ঘটনার তৃতীয় ভাগে যাই। এতক্ষণ আমরা যেটা বললাম এটা কিন্তু বেশ আগে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা। এখন সাম্প্রতিক যে ব্যাপারটা, এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি, আপনাদেরকে সেটা জানাতে পারি। বর্তমান তো তথ্য প্রযুক্তির যুগ, তারপরও আজও এই ঈদগাহের দিকে মানুষ তেমন একটা যায় না।
সেখানে আশেপাশে কেবল কিছু সবজি ক্ষেত এবং পানের বরজ রয়েছে। মানুষ সন্ধ্যা পর্যন্ত তাদের সকল কাজ শেষ করে চেষ্টা করে সন্ধ্যার আগেই ওই জায়গাটি ত্যাগ করতে। পূর্ববর্তী সময়ের মতো ভয়ানক ঘটনা না ঘটলেও বর্তমান সময়েও কিন্তু কিছু অলৌকিক ঘটনা ঘটেছে। ঈদগাহটির আশেপাশে এখনো শত শত বছরের পুরনো আম গাছ রয়েছে। ঈদগাহ এবং মসজিদের উন্নতির জন্য আম গাছগুলোর আম কন্ট্রাক্টে বিক্রি করা হয়। মূলত আমগুলো ছোট থাকতেই বিক্রি করে দেওয়া হয়। আম যখন পেকে যায় বা পাকার কাছাকাছি সময় চলে আসে, তখন গাছ থেকে আমগুলো স্বাভাবিকভাবেই পাড়া হয়। তবে আশ্চর্যজনক ঘটনা হলো, সেই আম গাছের একটি আমও নাকি নষ্ট হয় না বা পোকা লাগে না। ঝড়ের সময় আশেপাশের বাগানের অর্ধেক আম মাটিতে পড়ে যায়, তবে সেই ঈদগাহের আমগুলোর তেমন কোনো আম মাটিতে পড়ে থাকতে দেখা যায় না। যখন আম পাড়তে লোকজন সেখানে যায়, তখন তাদেরকে ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে আম পাড়তে হয়। এখন তো অনেকের মনে প্রশ্ন আসবে যে আম পাড়ার পূর্বে ওযু করা বা 2 রাকাত নফল নামাজ পড়ার নিয়ম আবার লোকজন জানলো কোথা থেকে? আমরা সেটা আসবো একটু পরে। বছর 2 ঈদে সেখানে শত শত মুসল্লির উপস্থিতিতে ঈদের সালাত আদায় করা হয়। তবে এখানেও রয়েছে একটা অদ্ভুত ঘটনা। চলুন ঘটনার শুরুতে যাওয়া যাক। ভারতের আসামের ওই যে পরহেজগার যে ব্যক্তিটি, উনি মৃত্যুর পূর্বে তো ঈদগাহটির দায়িত্ব তার অধীনস্থ জিনদেরকে দিয়ে গিয়েছিলেন। মসজিদের দায়িত্ব গ্রামবাসীদের মধ্যে থাকা কিছু ভালো মানুষকে দিয়ে উনি পরলোক গমন করেন। সেই মানুষদের পরিবারের ছেলেরা উত্তরাধিকার সূত্রে কিন্তু এই মসজিদটির দায়িত্ব পেয়ে থাকেন। মসজিদের উন্নয়ন, রক্ষণাবেক্ষণ সহ নানান দায়িত্ব এখনো তারা বংশ পরম্পরায় খুব ভালোভাবেই আল্লাহর রহমতে পালন করে আসছে। তবে এই দায়িত্বগুলোর মধ্যে একটি দায়িত্ব বেশ অদ্ভুত এবং অন্যরকম। 2 ঈদের নামাজের আগের দিন রাতের বেলা তাহাজ্জুদের সময় সেই ঈদগাহটিতে তাদের মধ্য থেকে, মানে এখন যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তাদের মধ্য থেকে নাকি অল্প কয়েকজন লোককে ওই ঈদগাহে ওই সময়ে যেতে হয়। সেখানে তারা তাহাজ্জুদের নামাজ আদায় করে ওই জিনদের কাছ থেকে ঈদের নামাজ আদায়ের এবং ঈদের দিনের যাবতীয় বিষয়ের অনুমতি নেওয়া হয়। জিনরা স্বাভাবিকভাবেই তাদেরকে অনুমতি প্রদান করেন। এটা ব্যাপারটা আসলে এমন যে অনেক সময় কোনো একটা প্রোগ্রাম অনুষ্ঠিত হচ্ছে, তখন সভাপতির কাছ থেকে প্রোগ্রামটা শুরু করার অনুমতি চাওয়া হয় এবং সভাপতির সাথে সাথে সেটা অনুমতি দেন। এটা জাস্ট একটা আনুষ্ঠানিকতা মাত্র। এটা বহু বছর ধরেই হয়ে আসছে যে ঈদের আগের দিন তাহাজ্জুদের সময়, মানে ফজরের আজান দিলে নামাজ পড়ার পরেই ঈদের নামাজের প্রস্তুতি শুরু হয়ে যাবে। মানে ওই রকম একটা সময়, তাহাজ্জুদের সময় তাদের কাছ থেকে অনুমতি নিতে হয়। তখন তারাও আনুষ্ঠানিকতা মাত্র অনুমতি দিয়েও দেন। তবে ঈদের দিন মুসল্লিরা বেশ অদ্ভুত কিছু ঘটনা লক্ষ্য করতে পারেন। ঈদের দিনে ইমাম সাহেবের খুতবার আওয়াজ যেই মাইকে বাজে, সেটির আওয়াজ কেবল ঈদগাহের মধ্যে সীমাবদ্ধ থাকে, বাইরে তেমন একটা শোনাই যায় না। তো যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা এই জিনদের সাথে এই বিষয়ে কথা বলেছিলেন। তারা এই বিষয়ের সমস্যার সমাধান কি হবে এটা বলে দেয় না। তবে তারা একটা কথা বলেছিল, আপনারা ভাবুন আপনাদের সমস্যাটা কোথায়, কেন এমনটা হচ্ছে, এটা আপনাদেরকেই ভাবতে হবে, আপনাদেরকেই সমাধান করতে হবে। এটা নাকি জিনেরা বলেছিল। তো অনেক হুজুর আলেমকে এই বিষয়ে বলা হলেও এইটা সমাধান তারা ওইভাবে দিতে পারেননি। ওই ঈদগাহটিতে উপস্থিত জিনগুলো অত্যন্ত শক্তিশালী, আর তাদেরকে বসে আনা, হাজির করে তাদেরকে দিয়ে কোনো কাজ করানো, এটা কিন্তু অত্যন্ত দুরূহ ব্যাপার এবং এটা দুঃসাধ্য এবং ঝুঁকিপূর্ণ বটে। তারা কারো কাছে এসে ধর্ণা দিয়ে কথা বলা, এটা তারা নাকি পছন্দ করে না। তবে একজন হুজুর অত্যন্ত বিচক্ষণতার সাথে একটা উত্তর দিয়েছিলেন। উনিও জিনদের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন, হাজির করে না, তার জিনদের মাধ্যম দিয়ে তাদের সাথে কথা বলানোর চেষ্টা করেছেন। ওই জিনেরা শুধু একটু হিন্টস দিয়েছিলেন, একটু ইঙ্গিত দিয়েছিলেন। সেটা নিয়ে বিশ্লেষণ করে ওই হুজুর নিজের জ্ঞান থেকে বলেছিলেন যে ঈদের দিন যে মাইকটি ব্যবহার করা হয়, এই মাইকটা ভাড়া করে আনা হয়। আর এই ভাড়া করা মাইক, এটা যারা বিভিন্ন প্রোগ্রামগুলোতে দিয়ে থাকেন, সেখানে বিভিন্ন অনুষ্ঠান হয়, গান বাজনা হয়, তো সেগুলো কিন্তু এই মাইকে প্রচারিত হয় বা সেটা বাজে, মানুষ শোনে। মূলত এই কারণে জিনরা এই বিষয়টা, এই মাইকগুলো পছন্দ করে না। তারা অপবিত্র কোনো জিনিসই সহ্য করতে পারে না। এই জন্যই হয়তো তারা এই কাজটি করে থাকে। তো এই বিষয়টা যখন
বলা হলো পরের বছর ঈদের নামাজে একদম নতুন মাইক, যেটা নতুন কেনা হয়েছে, সেটা ব্যবহার করলে অদ্ভুত ব্যাপার, এই সমস্যার সমাধান হয়ে যায়। অনেক দূর থেকে মানুষ সেই মাইকের শব্দ কিন্তু শুনতে পেয়েছিলেন। কিন্তু এবার সৃষ্টি হয় আর একটা সমস্যা। ইমাম সাহেব খুতবা দিলে স্পষ্টভাবে মুসল্লিরা শুনতে পায়, কিন্তু যারা নিয়মিত নামাজ আদায় করে না, সুদ, ঘুষ, অবৈধ পন্থায় মানুষকে ক্ষতি করার চেষ্টা করে, এই সমস্ত ব্যক্তিরা নাকি ওইখানে ওই ইমাম সাহেবের বক্তব্য খুব একটা ভালো বুঝতে পারেন না, তাদের মাথার উপর দিয়ে চলে যায় যে কি বলে বুঝি না তো। অথচ অন্য মুসল্লিরা তারা কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনছেন, যারা রেগুলার নামাজ আদায় করেন বা পাঞ্জাগারা নামাজ আদায় করেন অ্যাটলিস্ট, তারা কিন্তু খুব ভালোভাবে বিষয়টা শুনেন। এটা নাকি এইবার 2024 সালেও ঈদ উল ফিতরের নামাজে এই ব্যাপারটা হয়েছে। তো ঈদগাহের পেছন দিকে রয়েছে খেজুরের গাছ। আল্লাহর রহমতে সেখানে নাকি প্রচুর খেজুরের রস উৎপন্ন হয়। সেই খেজুরের রস বিক্রির টাকা দিয়ে মসজিদের উন্নতি করা হয়। তবে খেজুরের রসকে কেন্দ্র করে ঘটে একটি ভয়াবহ ঘটনা। চলুন সেই ঘটনাটি শুনি। আমরা তো সবাই জানি যে গ্রাম্য এলাকায় খেজুরের রস অনেকে দুষ্টুমি করে চুরি করে থাকে, অনেকে ইচ্ছাকৃত ভাবে চুরি করে। তো স্বাভাবিকভাবে ঈদগাহটির স্থানে সন্ধ্যাপর লোকজন তো যায় না, এই জন্য এই সুযোগকে কাজে লাগিয়ে দুজন লোক শীতকালে খেজুরের রস চুরি করার দুষ্টু বুদ্ধি করে। একটা কথাই আছে, চোরে না শোনে ধর্মের কাহিনী, তাই না? তাদেরকে তো এসব বলে লাভ নাই। তাদের পরিকল্পনা যে তাদের জন্য একটা কাল হয়ে দাঁড়াবে, এটা তো তারা জানতে পারেনি। তারা রাত 11টার দিকে ঈদগাহটির পেছন দিকে যায়। একজন খেজুর গাছের নিচে দাঁড়িয়ে থাকে হাড়িটি ধরার জন্য, অন্যজন গাছে ওঠে। যখনই সে হাড়িটির দড়ি কাটতে যায়, দড়ি কেটে নামিয়ে আনবে, তখনই নিচের জন লক্ষ্য করে গাছে ওঠা তার বন্ধু কাঁপতে শুরু করেছে। মনে হচ্ছে সে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েছে, মানে তার শরীরে ইলেকট্রিসিটি লেগে গেছে। ইলেকট্রিসিটি লাগলে মানুষ যেভাবে কাঁপতে থাকে, ঠিক ওইভাবে সে কাঁপছে। নিচে থাকা ওই ব্যক্তিটি প্রথমে ইয়ারকি মনে করেছে যে ও মনে হয় এরকম দুষ্টমি করছে, কিন্তু পরে সে কিছুটা আন্দাজ করতে পারে। হঠাৎ করে তাদের দুজনকে কোন একটা কালো অবয়ব ধরে ফেলে। নিচেরটাকে তো ধরেছে, আর উপরটাকেও হাত বাড়িয়ে ধরে নিচে নামিয়ে এসেছে। তারপর যেটা করেছে সেটা হলো, পাশে নদী ছিল, দুজনকে একদম কুপুর করে পুঁতে ফেলে। সকালে জেলেরা মাছ ধরতে গিয়ে দেখে তাদের পা উপরে এবং কোমর পর্যন্ত, মাথা মানে একদম নিচের দিকে। দুজনে কিন্তু সেখানে মৃত অবস্থায় ছিল। এখন কথা হলো, তারা তো মারা গেল, কিন্তু এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিবরণ মানুষ কিভাবে জানলো? ওখানে থাকা জিনগুলোই পরবর্তীতে জানিয়েছিল যে কিভাবে কি হয়েছিল সেখানে, কেন তাদেরকে হত্যা করা হয়েছিল। তবে এতটুকু অপরাধের কারণে তাদেরকে কিন্তু ভয় দেখিয়েই ওখান থেকে ছেড়ে দেওয়া যেত, বা হয়তো বা বড়জোর প্রহার করা যেত। কেন হত্যা করা হলো, এই বিষয়ে জিনেরা জানিয়েছিলেন সেটা হচ্ছে যে এই দুটো ছেলে নেশাগ্রস্ত অবস্থায় সেখানে এসেছিল এবং ইচ্ছাকৃত ভাবেই তারা এই কাজটি করেছিল, এই জায়গাটির অপবিত্রতা যেন হয় এই জন্য। মূলত ওরা যখন পরিকল্পনা করেছিল, বিভিন্ন ব্যাপারগুলো করেছিল, তখন জিনেরা শুনেছিল এবং তারা চিন্তা করছিল যে আসুক, এই দুজনকে দিয়ে শিক্ষা দিতে হবে যাতে করে ভবিষ্যতে নেশাগ্রস্ত অবস্থায় এখানে কেউ না আসে। কারণ এরকম নির্জন জায়গায় কিন্তু অনেক দুষ্টু ছেলে পেলে নেশা করার জন্য যায়, কিন্তু ওই জায়গাতে যেন এই সাহসও কেউ না পায়, এজন্য মূলত তারা এই ঘটনাটি ঘটিয়েছিল, যেটা জিনেরাই অন্য মানুষদেরকে বলেছিল। কারণ ওই দুজন তো মারা গেছে, তারা তো কাউকে বলতে পারবে না, তাই না? এবার আসি আর একটা ঘটনায়। একদিন দুপুর বেলা দুজন জেলে মাছ ধরছিল। তাদের একজন খাবারের জন্য নদীর তীরে এসে নেমে যায়, অপরজনকে মাছ ধরা চালিয়ে যেতে বলে। আর তার খাওয়া হলে তার সঙ্গী খাবে এমন পরিকল্পনা ছিল তার, যে একজন খাবে আর একজন মাছ ধরবে, আবার তার খাওয়া হলে আরেকজন আসবে, সে আবার চলে যাবে। তো খাওয়া দাওয়া শেষে তার প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হয়। তো উনি ওই ঈদগাহের কাছাকাছি একটা স্থানে গিয়েছিলেন, মানে একদম ঈদগাহে না, কাছাকাছি একটা জায়গায়। তো সেখানে গিয়ে উনি একটু ফ্রেশ হন, এরপর আবার উনি নদীর তীরে চলে আসেন, সঙ্গীর খোঁজ করতে থাকেন। তো হঠাৎ সে দেখে যে ঈদগাহের দিক থেকে তার ওই সঙ্গী এসে তাকে পেছন থেকে ডাকছে। তাকে ডাকতে থাকে, উনি তো অবাক হন যে কি ব্যাপার, ও আবার নৌকা থেকে নামলো কখন। তার সঙ্গী জানায়, এই তুই তো সবই জানিস, তারপরে কাজ ঠিক করলি কেন?
তুই তো এলাকায় নতুন না, তুই তো স্থানীয় লোক, আর তুই নামাজি মানুষ, তুই ভালো মানুষ, তোকে উপস্থিত ভাবে কিছু করলাম না, কিন্তু তোকে কিন্তু আমি ছাড়বো না, মনে রাখিস, তোর কাছ থেকে এটা আমরা আশা করি নাই। এই কথা বলে ওই লোকটি আবার ওই ঈদগাহের দিকে চলে যায়। একটু পরে সে খেয়াল করে তার সঙ্গী নদীর মাঝখান থেকে ইশারা করে ডাকছে। তখন ওই লোকটি প্রচন্ড ভয় পায়, কারণ সে ঈদগাহ সম্পর্কে অবগত ছিল। মূলত হঠাৎ করে তার জল বিয়োগ করার প্রয়োজন হয়েছিল, এই কারণেই সে আসলে ওইভাবে বুঝতে পারে নাই। আর উনি ভালো মানুষ ছিলেন, নামাজি মানুষ ছিলেন, মনে করছিলেন কোনো সমস্যা হবে না। কিন্তু দিনের বেলা এসে এই ধরনের একটা বিপদ উনি পড়ে গেলেন, তখন উনি তো ভয় পেয়েছেন। সাথে সাথে যে কাজটি করেন সেটা হচ্ছে উনি নদী থেকে একটা পাত্রে পানি নেন। ওনার নৌকায় তো পাত্র ছিল, নৌকাটা কাছে আনতে বলেন। তারপর সেই পাত্র থেকে পানি নিয়ে উনি এই জায়গাটাতে জল বিয়োগ করেছিলেন ওই জায়গাটা খুব ভালো করে ধুয়ে দেন, এবং ওই ঈদগাহে এসে উনি ওই ওযু করেছিলেন। তারপর ওই ঈদগাহে আসার পরে উনি 2 রাকাত নফল নামাজ আদায় করেন এবং আল্লাহর দরবারে উনি কান্নাকাটি করেন। তো এরপরে ওনার সাথে আর কোনো সমস্যা হয়নি। মূলত উনি যেহেতু ওখানে এসে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন, এজন্যই জিনেরা ওনার আর কোনো ক্ষতি করেনি। তো ঈদগাহে কিন্তু এমন অনেক ঘটনা ঘটে চলছে, কাউকে অকারণে ওই জিনেরা কোনো ক্ষতি করেছে এমন নজির পাওয়া যায় না। তো এই ঈদগাহের একটি ছবি এই মারুফ হাসান খান আমাদেরকে দেওয়ার চেষ্টা করবেন বলে জানিয়েছেন, এবং মারুফ হাসান খানের সাথে আমি ঈদগাহ নিয়ে কথা বলেছি, এবং আমি বলেছি যে দেশের পরিবেশ পরিস্থিতি স্বাভাবিক হলে ইনশাআল্লাহ আমরা মারুফ হাসান খানের সাথে যোগাযোগ করে ওই ঈদগাহে যাব, এবং ওই ঈদগাহে গিয়ে আপনাদেরকে ওই ঈদগাহ ইনশাআল্লাহ দেখানোর চেষ্টা করব। অবশ্যই ঈদগাহের জন্য কোনো অমর্যাদা না হয়, পূর্ণ পবিত্রতা রক্ষা হয়, সেই বিষয়টিও আমরা আমাদের মাথায় রাখবো। প্রিয় লিসেনার্স, একটা লেজেন্ড দিয়ে শুরু করেছিলাম, অনেক আগে থেকে কিন্তু এই ঘটনাগুলো ঘটে আসছে, এখন অনেক কম ঘটে, এটা সত্য, তবে মানুষের মুখে মুখে এই ঈদগাহ নিয়ে কথা প্রচলিত রয়েছে। ওই এলাকার যারা আছেন অবশ্যই তারা ওই ঈদগাহ চিনে থাকবেন। ধন্যবাদ জানাচ্ছি মারুফ হাসান খানকে, দারুণ কিছু তথ্যমূলক ঘটনা আমাদেরকে দিয়েছেন। অনেকদিন পর এই ধরনের একটা জায়গা সম্পর্কে আমরা তথ্য পেলাম, যেগুলোর একটা বংশ পরম্পরায় একটা লেজেন্ড রয়েছে। লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। লিসেনার্স, শুরু করছি আমাদের 108তম এপিসোডের দ্বিতীয় ঘটনা। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবো, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম হচ্ছে সিয়াম রহমান। ওনার বাড়ি ঢাকা জেলার ধামরাই উপজেলার কাওয়ালিপাড়া গ্রামে। মূলত এই ঘটনাটি উনি নিজেই প্রত্যক্ষ করেছিলেন, ওনার নিজের সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। তো ওনারা খুব সাধারণ পরিবারের বেড়ে ওঠা মানুষ। ওনারা 1 ভাই 1 বোন, পরিবারে উনি বড় সন্তান। ওনার বাবার আর্থিক অবস্থা ভালো না হওয়ার কারণে উনি এসএসসি পরীক্ষার পরে একটি পেপার কোম্পানিতে চাকরি নেন। সাল 2022। পেপার কোম্পানিতে চাকরি নেওয়ার পর বেশ কিছুদিন ভালোই চলছিল। পেপার কোম্পানিটা ওনাদের এলাকা থেকে 12 কিলোমিটার দূরে ছিল। বেশ কিছুদিন বিভিন্নভাবে আসা যাওয়া করেছেন, কিন্তু যাতায়াত খরচটা খুব বেশি হয়ে যাচ্ছিল, পোষাতো না আসলে। এই কারণে ঠিক করলেন যে এইভাবে তো আর যাওয়া যাবে না, 12 কিলোমিটার, 24 কিলোমিটার আপ ডাউন। তারপরও কষ্ট হলেও বেতন তো কম, খুব বেশি না, পরিবারকে তো চালাতে হবে। এই সমস্ত জিনিস মাথায় এনে ওনার পুরনো যে সাইকেলটা ছিল সেটা ঠিক করে নিলেন। ভাবলেন সাইকেল নিয়ে যাতায়াত করবেন। তো ওনাদের কোম্পানিতে 7 দিন ডে শিফটে ডিউটি করতে হতো, আর 7 দিন নাইট শিফটে ডিউটি করতে হতো। এভাবে 1 মাস ভালোই কেটে গেল। তো আসল ঘটনাটি ঘটে 1 মাস পর থেকে। এক সন্ধ্যায় অফিসে যাওয়ার জন্য উনি সাইকেল বের করে তৈরি হয়ে গেলেন। তো ওই দিন ঘড়িতে সময় 6:50 বা এরকম কাছাকাছি সময়, ওনার যতটুকু মনে আছে আমাদেরকে জানিয়েছেন এরকম সময় হবে আর কি। তো সাইকেল নিয়ে বের হয়ে গেছেন।
তো ওনার ছোট একটি বাটন ফোন ছিল, তো বাটন ফোনে গান বাজাতে বাজাতে সাইকেল চালাচ্ছিলেন। তো লিসেনারদের বোঝার সুবিধার্থে ওনার অফিসে যাওয়ার রাস্তাটির বর্ণনা একটু দেওয়া যাক। তো ওনাদের বাড়ি থেকে 5 মিনিটের রাস্তা, তারপরে ওনাদের এলাকার স্থানীয় বাজার, বাজার থেকে একটি গ্রামের ভেতর দিয়ে যেতে হয়। তো গ্রামটি ছিল ছোট একটি গ্রাম, ওই গ্রামে 40 থেকে 50টি পরিবার বসবাস করে। ওই গ্রাম দিয়ে 10 মিনিট সাইকেল চালিয়ে যাওয়ার পরে একটি ফাঁকা নির্জন রাস্তা, দুপাশে ধান ক্ষেত, তেমন কোনো বাড়িঘর সেখানে নেই। সেই রাস্তা দিয়ে 20-25 মিনিট সাইকেল চালিয়ে ঢাকা আরিচা মহাসড়কে ওঠা যায়। তো উনি সেই নির্জন রাস্তাটি আসা যাওয়ার জন্যই ব্যবহার করতেন, মূলত তাড়াতাড়ি আসা যাওয়া করার জন্য ওই রাস্তাটি ছিল বেস্ট। তো একদিন বিকেল বেলা অফিস থেকে ফেরার সময় ওনার সাথে ওনার আর এক বন্ধু রানা ছিল। তো দুজনে কথা বলতে আসছিল, যখন সেই যে ওই জায়গাটা যে দুই পাশে ধান ক্ষেত, সেই নির্জন রাস্তায় এসেছেন। তো সেখানে কি একটা তাল গাছও ছিল। তো দেখা গেল ওই তাল গাছের নিচে একটি কলা পাতায় 1 বাটি পায়েস, তারপর কিছু বাতাসা, আগরবাতি, 2টা মোমবাতি, 2টা কলা, এগুলো ছিল। তো উনি ওইখানে সাইকেলটি দাঁড় করিয়ে এই রানাকে বললেন যে, এই রানা দেখ তো, তাল গাছের নিচে খাবার দেখা যায়। ওনারা কিন্তু দুজনেই জানতেন যে এগুলো হচ্ছে ভোগ। ওই জিনদেরকে তুষ্ট করার জন্য এক শ্রেণীর মানুষ এই কাজগুলো করে থাকেন। তো এসব জিনিস জানার পরেও মাথায় একটু দুষ্টুমি ঢুকে যায়। কোনো কিছু চিন্তা ভাবনা না করেই উনি আর ওনার বন্ধু ওই তাল গাছের নিচে রাখা পায়েস, বাতাসা এগুলো খেয়ে ফেলেছেন, আর সেই স্থান নোংরা করে বাড়িতে চলে এসেছেন। তার 2 দিন পরে এক সন্ধ্যায় অফিসে যাওয়ার জন্য বেরিয়ে পড়েছেন। তো সেদিন ধীরে ধীরে সাইকেল চালিয়ে যাচ্ছিলেন, ওই যে গান বাজাতে বাজাতে, তার যে বাটনওয়ালা ফোন সেটা ছিল আর কি। যখন সেই গ্রাম অতিক্রম করে দুপাশে শুধু ধান ক্ষেত আর সেই নির্জন রাস্তায় এসে পড়েছেন, তখন দেখলেন অন্যান্য দিনের তুলনায় আজকের রাস্তাটা কেমন যেন একটু অন্যরকম লাগছিল। জোর জোর বাতাস বইছিল, আকাশে কিন্তু চাঁদের আলো ভালোই ছিল। সাইকেল চালাতে চালাতে হঠাৎ করে সাইকেলের চেনটি পড়ে যায়। পরে সাইকেল থেকে নেমে চেনটি উঠিয়ে আবার সাইকেল চালানো শুরু করবেন, তখনই দেখলেন রাস্তার সামনের একটা সাইডে একটি কালো ছায়ার মতো কেউ একজন দাঁড়িয়ে আছে আর ওনাকে ডাকছে, এ সিয়াম, ও সিয়াম, এভাবে ডাকছে। তো উনি একটু এগিয়ে গিয়েছেন, তো দেখা যাচ্ছে যে চাঁদের আলোতে একটি সুন্দরী মেয়ে বউয়ের সাজ সেজে দাঁড়িয়ে আছে এবং বলছে, সিয়াম, আমাকে সাহায্য করো। উনি চিন্তা করেন কি ব্যাপার, এই মহিলাকে তো চিনি নাই, আমার নাম জানলো কিভাবে? যাই হোক, জানতেই পারে। তো উনি তো এগিয়ে গেছেন তার দিকে, জিজ্ঞেস করলেন যে কি হয়েছে। তখন ওই মেয়েটি তার কাছে একটু পানি চাইল। তো ওনার কাছে কিন্তু রাতের খাবারটা মানে রাত্রে হলে তো খেতে হবে, ওখানে রাত থেকে ডিউটি, গভীর রাত্রে ক্ষুধা লাগে। তো ওই সময় কিন্তু একটা বোতলে পানিও থাকে। তো উনি ওই পানির বোতলটা ওই মহিলাকে বের করে দেন, সে পানি খেলো। তো এই সিয়াম উনি অবাক হয়ে ভাবতে লাগলেন, এই নির্জন রাস্তায়, এই ভরা সন্ধ্যায়, এই বউয়ের সাজে সজ্জিত এই মেয়ে এখানে করছেটা কি? তার মধ্যে কিন্তু অদ্ভুত কিছু ছিল না, মানে একদম সাধারণ মেয়ে যেরকম হয় ওই রকমই আর কি। সিয়াম চিন্তা করেছেন যে হয়তোবা বিয়ের অনুষ্ঠান থেকে ওই মেয়েটি পালিয়েছে আর তার পছন্দের কোনো মানুষের সাথে পালিয়ে যাবে, এখানে আসার কথা, এই কারণে এখানে অপেক্ষা করছে, কারণ জায়গাটা তো নির্জন। এরকমই উনি ভাবছিলেন আর কি। তো ওই মেয়েটা পানি খাওয়া শেষ করে পানির বোতলটা এই সিয়ামকে ফেরত দেন এবং সিয়ামকে বলতে লাগলেন যে আমাকে একটু সাহায্য করবেন, দয়া করে আমাকে বাথুলি বাস স্ট্যান্ডে পৌঁছে দেন। বাথুলি স্ট্যান্ড কিন্তু ওখানে কাছাকাছি একটা জায়গা আর কি। এইবার কিন্তু সিয়াম একটু ভয় পান বলতে ভূতের ভয় না। তো এই সিয়াম ভাবলেন এই বউয়ের সাথে সজ্জিত এই মেয়েটা বিয়ে বাড়ি থেকে পালিয়েছে। এখন এমন একটা মেয়ে মানুষকে উনি সাইকেলে নিয়ে এই ভরা সন্ধ্যায় যদি যেতে থাকেন, কেউ যদি দেখে ফেলে তাকে ভুল বুঝবে এবং মনে করতে পারে যে উনি হয়তো এই মেয়েটিকে নিয়ে পালাচ্ছেন, তাহলে খুব বড় একটা সমস্যা হয়ে যাবে ওনার জন্য। এছাড়া আরো একটি ভয়ানক ব্যাপার হতে পারে, এই মেয়েটির পরিবারের সদস্যরা তাকে খুঁজছে, আর তাকে যদি এইভাবে আমার সাথে দেখে ফেলে তাহলে তো কোনো কথা ছাড়াই আমার উপর আক্রমণ করে বসবে।
তো এই সমস্ত জিনিস চিন্তা করে এই সিয়াম কোনোভাবেই ওই মেয়েটাকে সাথে নিলেন না। তো একরকম জোর করেই ওই মেয়েটি এই সিয়ামের সাথে আসতে চাইল, কিন্তু তাকে না নিয়ে এই সিয়াম সাইকেল চালিয়ে যাওয়া শুরু করছেন। এমন সময় মেয়েটি আবার কাকুতি মিনতি শুরু করে দিয়েছে। তখন সাইকেলটা টেনে ধরে তার হাতে পায়ে ধরা শুরু করেছে যে আমাকে নিয়ে যান। তো এখন সিয়াম যেটা করছেন, তার হাতটা ছাড়ি দিয়ে দ্রুত সাইকেল নিয়ে যাওয়া শুরু করেছেন। মেয়েটি পেছন থেকে অনেক কান্না করছে যে আমাকে নিয়ে যান, আমাকে নিয়ে যান, আমার কিন্তু মরা ছাড়া আর কোনো উপায় থাকবে না আপনি আমাকে না নিয়ে গেলে। কিন্তু এসব কোনো কথাই সিয়াম কানে তোলেন নাই। উনি দ্রুত সাইকেল নিয়ে ওখান থেকে চলে আসেন। তো উনি অফিসে চলে আসেন স্বাভাবিকভাবে, প্রতিমধ্যে আর কোনো সমস্যা হয়নি। তো অফিসে এসে উনি ভাবতে লাগলেন যে একটু আগে যে ঘটনাটি ঘটলো, ব্যাপারটা আসলে কি ঘটলো। তারপরও অফিসের কাজে ব্যস্ত হয়ে গেলেন, ঘটনাটি অনেকটা ভুলে গিয়েছিলেন। তো অফিসে আবার ওই দিন তার বন্ধু রানা আসেনি, ওর অন্য শিফটে কাজ ছিল আর কি। তো এই সিয়াম তো কাজ করছিলেন, হঠাৎ করেই ওনার মধ্যে একটু অসুস্থতা বোধ উনি করা শুরু করলেন। যেহেতু অসুস্থ, সারা রাত ডিউটি করতে হবে, আবার প্রচন্ড মাথা ব্যথা, আবার বমি আসতে লাগলো, কয়েকবার বমি করেছেন। এখন অসুস্থতার কারণে অফিসের বসের কাছ থেকে ছুটি নিলেন, রাতের বেলা উনি বাড়িতে চলে যাবেন। রাত তখন প্রায় 12টা বাজে। সেদিন তো ওনার আবার নাইট শিফট, উনি তো নাইট শিফটে ডিউটি করার জন্য আসছিলেন, এখন বাড়িতে চলে যেতে হবে। এখন ছুটি নিয়ে বাসায় ফিরতে লাগলেন উনি। সাইকেল চালিয়ে যখন সন্ধ্যায় ঘটা ওই ঘটনার স্থান দিয়ে উনি যাচ্ছিলেন, তখন ওই ঘটনাটি আবার মনে পড়ে যায়। আর সেই তাল গাছ অতিক্রম করে কিছুটা সামনেও চলে এসেছেন। তখন হঠাৎ করেই ওনার সাইকেলের চেনটি আবারও পড়ে যায়। সাইকেল থেকে নেমে যথারীতি তিনি চেনটা ঠিকও করেন, তখনই পেছন থেকে কেউ একজন ওনার নাম ধরে আবার ডেকে ওঠে, এই সিয়াম। তবে এইবার কিন্তু ডাকটা বেশ কর্কশ ছিল। উনি তো অবাক হয়ে পেছন দিকে তাকিয়েছেন, তাকে কাউকে দেখতে পান না। তো উনি মনে করছেন মনের ভুল মনে হয়। এই চিন্তা করে উনি সাইকেলের চেন তোলা শেষ হলে আবার সাইকেল চালানো শুরু করেন। 2 থেকে 1 মিনিট সাইকেল চালিয়েছেন, তখনই হঠাৎ চেনটি আবারও পড়ে যায়। তো উনি সাইকেল থেকে নেমে চেনটি আবারও ঠিক করছেন, আর তখন দেখেন পেছন থেকে আবারও কেউ একজন তার নাম ধরে ডেকে উঠল, এই বেটা সিয়াম, এইভাবে। তো এবার কিন্তু উনি বেশ ভয় পান। আর এবার আগের বারের মতো কিছু দেখেন নাই এরকমটা নাই, এইবার উনি চাঁদের আলোতে স্পষ্ট দেখতে পান যে সন্ধ্যায় বউ সাজে যেই মেয়েটিকে উনি দেখেছিলেন সেই মেয়েটা। উনি তখন অনেক ভয় পান। মেয়েটি তখন ধীরে ধীরে ওনার দিকে এগিয়ে আসতে লাগে এবং খুবই কর্কশ কণ্ঠে বলে ওঠে যে এবার তো তোর কোনো নিস্তার নাই রে, তুই আমার খাবার নষ্ট করছিস, শুধু তাই না খাবারের স্থানটা নোংরাও করছিস, আজকে তোকে উচিত শিক্ষা দেব, তোর কোনো এবার নিস্তার দেব না। তো উনি তো প্রচন্ড ভয় পান, দোয়া দরুদ পড়তে লাগলেন। উনি তো বুঝতে পারছেন যে কিসের খপ্পরে পড়েছেন। তো দূর থেকে কিন্তু তাকে খুব সুন্দরী একটা মহিলার মতো মনে হচ্ছিল, কারণ ওই যে যখন প্রথমবার যাচ্ছিলেন তখন তো অ্যাজ ইউজুয়াল একটা সুন্দরী মহিলার মতোই লাগছিল, কিন্তু এবার যখন আস্তে আস্তে কাছে আসা শুরু করলো, তখন ওই সুন্দরী মহিলা থেকে দেখে গেল সে একটা বিশাল মোটা লোমশ গরিলার আকৃতির একটা প্রাণী। সে এসেই খপ করে এক হাত দিয়ে এই সিয়ামের গলা চেপে ধরে এবং বলে ওঠে, তোকে সন্ধ্যাবেলায় তখনই আমি শিক্ষা দিতে পারতাম, কিন্তু কেন দেই নাই জানিস? ভেবেছিলাম তোকে সুন্দরী নারীর প্রলোভন দেখিয়ে আস্তে আস্তে ওই ধান ক্ষেতের মাঝখানে নিয়ে গিয়ে উচিত শিক্ষা দেব, কিন্তু তুই তো আমাকে না নিয়েই চলে গেছিস। তুই তো আবার এই রাস্তা দিয়ে ফিরে আসবি বলে আমিও তেমন কোনো জোর টোর করি নাই। আর তোকে এই যে অসুস্থতা, এই অসুস্থতা যে আমি কিন্তু করে দিয়েছি, আর রাতের বেলা তোকে ধরবো বলে আমি এখানে অপেক্ষা করছিলাম। এখন তো তোকে আমি বাগে পেয়েছি, তোর তো এখন আর নিস্তার নাই। এই বলেই ওই কালো লোমশ প্রাণীটি এই সিয়ামকে খপ করে তো ধরেছিল, তো ধরে তো এই কথাগুলো বললো। তো বলার পরই রাস্তায় সাইকেল সমেত এক আছাড় দিয়ে ফেলে দেয়। তো সাইকেল একদিকে, উনি একদিকে। আর এরপরই ওই অভাবে ওনার বুকের উপরে বসে ওনার হাত মচড়াতে থাকে
আর বলতে থাকে, যেই হাত দিয়ে আমার খাবার খেয়েছিস সেই হাতটি আমি উঠিয়ে ফেলবো। এর মানে এর পরপরই ওই লোমশ প্রাণীটি কি করেছে, এক হাত ধরে ওনাকে শূন্যে কয়েকবার মাটিতে আছাড় দিয়েছে। আছাড় খেয়ে ওনার বুকের, তারপর পাঁজরের হাড় মনে হচ্ছে যেন ভেঙে যাচ্ছে। উনি তো প্রচন্ড জোরে চিৎকার করছেন, জোরে জোরে দোয়া দুরুদ পড়ার চেষ্টা করছেন, কিন্তু ওই সিচুয়েশনে কিসের দোয়া দুরুদ, তাকে তো ক্রমাগত আঘাত করেই যাচ্ছে। কিছুতেই ওই লোমশ প্রাণীটি ওনাকে ছাড়ছে না। এরপর ওই প্রাণীটি ওনাকে টেনে হিচড়ে ধান ক্ষেতের দিকে নিয়ে যাওয়া শুরু করে এবং বলে, তোকে আজকে এই ঝিলের জলে চুবিয়ে মারবো। ধান ক্ষেতের মধ্য দিয়ে ওই প্রাণীটা ওনাকে টেনে হিচড়ে নিয়ে যাচ্ছে। ওই ধান ক্ষেতের বিভিন্ন জায়গায় শক্ত কিছু মাটি ছিল, সেই জায়গাগুলোতে ওনার মাথায় আঘাত লাগছে, শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগছে। উনি অনেক চেষ্টা করছেন, কিন্তু সেটা থেকে কোনোভাবে মুক্তি পাচ্ছেন না। তো একটা বিশাল চকের মধ্যে বড় একটা ঝিল বা ডোবা রয়েছে। তো ওই প্রাণীটা কি করছে, ওখানে নিয়ে ওই ঝিলের মধ্যে একদম দূর থেকে আমরা যেভাবে ঢিল ছুঁড়ি না, ওইভাবে তাকে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর ওই প্রাণীটার দেহে এত শক্তি, মনে হচ্ছে যে 10 থেকে 15টা মানুষের শক্তি এর মধ্যে আছে, বা 10 থেকে 15টা মানুষও একসাথে এর সাথে পারবে না। তো পুকুরে ছুঁড়ে ফেলার পরই ওই প্রাণীটা লাফ দিয়ে আবার ওনার কাছে চলে আসে। ওখানে যে খুব বেশি গভীরতা ছিল বিষয়টা এরকম না, কিন্তু ওখান থেকে যে উনি উঠে আসবেন, উঠেও তো আবার কিনারে আসতে হবে, কিন্তু সেই সুযোগটা ছিল না। ওই প্রাণীটা ওই মাঝখানে পড়েই ওনাকে ইচ্ছা মতো চুবাতে থাকে। উনি তো যখন ওই পানির মধ্যে থেকে একটু উপরে উঠতে পারেন, বা যখন টান দিয়ে আবার উপরে উঠে, তখন উনি চিৎকার করেন, আবার ওনাকে চেপে ধরে। আর এখন এই বিশাল চকের মধ্যে ওনাকে উদ্ধার করার তো আসলে কেউ নাই, এক আল্লাহ ছাড়া। তো এইভাবে বেশ কয়েকবার হওয়ার পর ওনার কিছু মনে নাই। পরবর্তীতে ওনার যখন জ্ঞান ফেরে, তখন উনি দেখতে পান যে উনি হসপিটালের বেডে শুয়ে আছেন। পাশে ওনার মা, তারপরে খালা, অন্যান্য আত্মীয় স্বজনরা বসে আছেন। পরক্ষণেই লক্ষ্য করলেন যে ওনার ডান হাতটা ভাঙা। তারপর ওনার সাথে ঘটা সমস্ত ঘটনা উপস্থিত সবাইকে খুলে বলেন। এরপর উনি জানতে পারেন যে ওনার নাকি 4 দিন পর জ্ঞান ফিরেছে মাত্র। উনি আরো শুনতে পান যে ভোরবেলা স্থানীয় কৃষকরা ওই ডোবার কিনারা থেকে ওনাকে উদ্ধার করেন। একজন আবার ওনাকে চিনতেন, তাই দ্রুত এই সিয়ামের পরিবারের কাছে তাকে হস্তান্তর করেন। এরপর কিন্তু দীর্ঘদিন ওনার চিকিৎসা চলে। এর মধ্যে ওনারা বেশ কিছু কবিরাজি ট্রিটমেন্টও নেন। একজন কবিরাজ ওনাকে দেখে কিছুটা ধ্যান করে বলে ওঠে যে, আমি এবং আমার বন্ধু ওই পিশাচটাকে যে ভোগ দেওয়া হয়েছিল, ওই ভোগটা নষ্ট করেছি। এই বলে উনি ওই কবিরাজটা বলেন যে, ওই পিশাচটা তো সহজে ছাড়বে না রে বাপু, সুযোগ পেলে তো আবারও তোমার ক্ষতি করবে। তখন ওই কবিরাজ ওনাকে 2 দিন বাইরেই থাকতে বলেন এবং 2 দিন পর তার সাথে দেখা করতে বলেন। তো উনি ফকির বা ওই কবিরাজের কথা মতো 2 দিন বাইরেই থাকেন, এরপর তার সাথে দেখা করেন। তো সন্ধ্যার দিকে উনি ওনার বাবাকে সাথে নিয়ে ওই কবিরাজের বা ওই ফকিরের বাড়িতে গিয়েছিলেন। তো ওই কবিরাজ বা ফকির উনি কিছু রিচুয়াল করতে শুরু করেন। রিচুয়াল করতে করতে ওই পিশাচ জিনটিকে উনি হাজিরও করেন। ওই পিশাচ জিনটি হাজির হয়ে বলে ওঠে, এই বেটা ফকির, আমাকে ডাকছিস কেন? ওকে বাঁচাতে? না না না, ওর তো নিস্তার নাই। আর ওকে আমি ওই দিনটা পানিতে মেরে ফেলতে পারতাম, কিন্তু মারি নেই। কারণ কি জানিস? কারণ হচ্ছে ওকে আমি এইভাবে মারবো না, ওকে আমি দীর্ঘদিন রোগে শোকে ভুগিয়ে তারপর মারবো। রোগে শোকেও কাতর হয়ে মরবে। এই জন্যই ওই রাত্রে ওকে চোবানোর পর অজ্ঞান করে ওই জায়গাটাতে ফেলে রেখেছিলাম। আর মানুষজন যেন এটা দেখে আরো কিছু শিক্ষা নেয়, এই জন্য। ওকে একবারে মেরে ফেললে তো অনেকে কিছু জানবে না। তো ওই কবিরাজ অনেক কিছু বলে তাকে শান্ত করার চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই সে শান্ত হয় না। পরে ওই কবিরাজ তাকে বোতল বন্দি করার হুমকি দেয়। তখন ওই জিনিসটা অনেক বিভৎস ভাবে হেসে ওঠে এবং ওই কবিরাজকেই হত্যার হুমকি দিয়ে চলে যায়। পরে ওই কবিরাজ ওনাদেরকে জানান যে এই পিশাচটার কাছ থেকে মুক্ত করা তার পক্ষে অসম্ভব। সে আরো বড় কোনো হুজুর বা ফকিরের শরণাপন্ন হতে বলেন খুবই তাড়াতাড়ি। তো ইসলামের বাবা, কাকা, খালা, খালু, ফুপা সবাইরা মিলে একটা বড় হুজুর খুঁজতে লাগেন।
2 দিনের মধ্যে টাঙ্গাইলের একজন স্বনামধন্য হুজুরের সন্ধান মিলে যায়। সেখান থেকে নিয়ে যাওয়া হয়। তো হুজুর ওনাকে দেখেই ওনার সাথে সকল ঘটনা একে একে বলতে থাকে। তো ওরা তো সকলে অবাক হয়ে গিয়েছেন। তো ওই পিশাচটা যে ফকিরকে হত্যার হুমকি দিয়েছিল, এই কথাটা তো হুজুরের জানার কথা না, উনি বলে দিয়েছেন। তো মূলত হুজুর এটাও বলে দিয়েছেন তার কাছে থাকা জিনদের মাধ্যমে এই বিষয়গুলো উনি জানতে পেরেছেন। জিনেরা তার কাছে আসার আগেই, মূলত সে যখন বাইরে ছিল তখনই এই সিয়াম সম্পর্কে বিস্তারিত হুজুরকে বলেছেন। পরে হুজুর তার চিকিৎসা শুরু করেন, মানে সিয়ামের চিকিৎসা শুরু করেন একটি বদ্ধ রুমে, বা একটা বদ্ধ রুমে ওনাকে নিয়ে যাওয়া হয়। সেখানে চারপাশে 6 জন হাফেজকে বসিয়ে দেওয়া হয়, কোরআন তেলাওয়াত করতে বলা হয়। তারপর হুজুর তার কাছে থাকা জিনদের দ্বারা ওই পিশাচটাকে ধরে আনতে পাঠায়। তো পিশাচটাকে যারা ধরে নিয়ে আসে, পিশাচটা ওনার উপর ভর করে, ওনার উপর বলতে এই সিয়ামের উপর ভর করে। তখন কিন্তু তার জ্ঞান ছিল, কিন্তু নিজে থেকে কোনো কথা বলতে উনি পারছিলেন না। ওনার ভেতরে থেকে সেই পিশাচটা বলতে থাকে, ওই পিশাচটা বলতে থাকে যে আমি এই ছেলেটাকে শেষ করবই, তোরা কেউ আমাকে আটকাতে পারবি না। আমি ওকে না মেরে কোনোভাবেই যাব না। এই সিয়াম উনি কিন্তু তখন পুরোপুরি সেন্সে না থাকলেও ওই পিশাচটা যে তাকে দিয়ে কথা বলাচ্ছে, এই প্রত্যেকটা কথা কিন্তু উনি শুনতে পাচ্ছিলেন। তো যাই হোক, ওই হুজুর তখন ওই পিশাচটাকে জিজ্ঞেস করেন যে তোর নাম কি? তখন ওই পিশাচটা বলে ওঠে, আমার নাম শঙ্কর, আমি হিন্দু ধর্মাবলম্বী জিনদের সর্দার। তোরা কি মনে করছিস তোর পালিত জিনেরা আমাকে ধরে আনছে? না, আমি ইচ্ছা করেই এখানে আসছি, যাতে তোকে বুঝাতে পারি যে ওর নিস্তার নাই আমার হাত থেকে। আর তুই যে জিনদেরকে পাঠিয়েছিলি আমাকে ধরে আনার জন্য, আমি চাইলে ওইখানেই ওকে হত্যা করতে পারতাম ওদেরকে, কিন্তু কিছু করলাম না, কারণ তোকে আমার কিছু বলার আছে, এই জন্য আমি ইচ্ছা করে এখানে আসছি। আমাকে তুষ্ট করার জন্য কিছু লোক যারা আমাকে অনুসরণ করে, তারা আমাকে ভোগ দিয়েছিল, এরা ইচ্ছাকৃতভাবে সেগুলো নষ্ট করেছে, তাই একে বাঁচতে দিব না, এই বিয়াদবের শাস্তি দেবই। তখন হুজুর আবার জিজ্ঞেস করেন যে কিসের বিনিময়ে তারা তাকে ছেড়ে দিবে? তখন ওই শঙ্কর পিশাচটি বলে ওঠে, তুই কি আমাকে আর 10টা জিনের মতো ভেবেছিস? আমি আমার গোত্রের সর্দার, আমি ওকে কোনো কিছুর বিনিময়ে ছেড়ে দিব? এটা তো হতে পারে না, কোনোভাবেই এটা সম্ভব না, আমি ওকে হত্যা করব, এটাই হবে ওর উচিত শাস্তি। মনে রাখিস আমি শঙ্কর, তুই তো জিনদের কাছে জিজ্ঞেস করিস আমার সম্পর্কে, তো জিনেরাও আমাকে কিন্তু চেনে, আর ওরা আমাকে ধরে আনার দুঃসাহস দেখিয়েছিল, কিন্তু এবারের মতো ওদেরকে ছেড়ে দিলাম, ওদেরকে মারলে তুই কি করে খাবি, তোর চলো তো উপায় নেই। এই বলে ওই জিনটা অট্টহাসি দিয়ে ওঠে এবং ওখান থেকে সে চলেও যায়, মানে এই সিয়ামের শরীর থেকে চলেও যায়। তো ওই হুজুরে সেই পিশাচটার ক্ষমতা আঁচ করতে পারেন। হুজুর তার কাছে এই সিয়ামকে থাকতে বলেন। তো হুজুর তার তত্ত্বাবধানে আসলে এই সিয়ামকে কাছে রেখেছিলেন। তো পরবর্তী দিন রাতের বেলা হুজুর তার খুবই শক্তিশালী, মানে বলতে হবে শক্তিশালী থেকে শক্তিশালী, আর জিনদের মধ্যে তো শক্তির বিভিন্ন মাত্রা রয়েছে, তো এরকম একটা শক্তিশালী জিনকে তলব করেন। তাকে সাধারণত কোনো বিষয়ে তলব করা হয় না, মানে অন্যান্য জিনদেরকে দিয়ে সমস্যা সমাধানের চেষ্টা করা হয়, আর এর সাথে মূলত বন্ধুত্বের সম্পর্ক, মানে খুব ইমার্জেন্সি হলে তাকে স্মরণ করা হয়। তো এই জিনটার নাম হচ্ছে আব্দুস সালাম, এই আব্দুস সালামকে তলব করেন। তো এই আব্দুস সালামকে তলব করার পর এই আব্দুস সালাম কিন্তু এই সিয়ামের ঘাড়ে আসে নাই, সে অন্ধকার করে সরাসরি এসেছিল। তো বেশ কিছুক্ষণ তাকে নির্দিষ্ট রিচুয়ালের মাধ্যমে ডাকার জন্য কাজ করতে হয়েছিল। তো বেশ কিছুক্ষণ পর সেই আব্দুস সালাম নামক সেই শক্তিশালী জিনটা আসে। তো অন্ধকার রুমে সে আসে, আসার সাথে সাথে হুজুরকে একটা সালাম দেন লম্বা করে। তো অন্ধকারে ওরকম ভাবে কোনো কিছু দেখা যাচ্ছে না, তবে অচেনা একটা কণ্ঠ শোনা যাচ্ছিল, ওই কণ্ঠটাই ছিল আব্দুস সালামের। তো হুজুর তার সাথে কুশলাদি বিনিময় করেন, এরপর সালাম বলে ওঠেন, বন্ধু তুমি তো আমাকে ডেকেছ, আমার আসতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না, আমি মিশরের একটি মসজিদে ইবাদতরত অবস্থায় ছিলাম। তো
হঠাৎ করে তুমি ডাকাডাকি করলা, তুমি তো খুব জরুরি কাজ ছাড়া আমাকে ডাকো না, তো এই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে, কাছাকাছি থাকলে আরো তাড়াতাড়ি আসতে পারতাম, এখন বলো কি হয়েছে। তখন ওই হুজুর বিস্তারিত ভাবে আব্দুল সালাম জিনকে বলেন। আব্দুল সালাম বলেন, এটা আসলে তেমন কোনো গুরুতর সমস্যা না, এটা একটা সাধারণ সমস্যা, এই সমস্যা ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাইলে আমি সলভ করে দিব, কিন্তু ও কাজটা তো ভালো করে নাই, এইখানেই তো আমাদের একটা দুর্বলতার সৃষ্টি হয়ে গেছে। এমন যদি হতো যে ওই দিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ করে তার উপর এসে ভর করেছে, এমনটা তো না। ওরা হচ্ছে অন্য সম্প্রদায়ের, ওদের রিচুয়াল বা ওদের কর্মকাণ্ড আলাদা, ওদের ধর্ম আলাদা, ওদের পদ্ধতিগুলো আলাদা। তো ওইখানে গিয়ে কেউ যদি এই কাজটা করে, স্বাভাবিকভাবেই তো ক্ষিপ্ত হবে। কেউ যদি মসজিদে ঢোকে এবং মসজিদে ঢোকার পর মুসল্লিদের উদ্দেশ্যে রাখা কোন একটা প্রোগ্রামের তাবারক যদি নষ্ট করে, তাহলে কি মুসল্লিরা ক্ষিপ্ত হবে না? অবশ্যই ক্ষিপ্ত হবে। এখন ওদের ব্যাপারটা ওই রকম হয়ে গেছে, যেটা ওরা খুব মন খারাপ করেছে, রাগান্বিত হয়েছে। এই কাজটা করা কিন্তু এই সিয়াম এবং তার বন্ধুর মোটে উচিত হয়নি। তবে আমি দেখছি বিষয়টা, এটা নিয়ে খুব বেশি চিন্তা ভাবনা করার দরকার নেই। আমাকে একদিন সময় দাও, আমি পরের দিন মানে আগামীকাল এসে এই বিষয়টা সুরাহা করবো ইনশাল্লাহ। এই বলে আব্দুল সালাম এই হুজুরকে সালাম দিয়ে উনি চলে যান। তো পরবর্তী দিন এই আব্দুল সালামের কথা মতো হুজুর একটি বৈঠকের আয়োজন করেন। ওই বৈঠকে এই আব্দুল সালাম ওই শঙ্করকে ধরে নিয়ে আসছে। তো আব্দুল সালামের যে শক্তি, এই শক্তির সামনে এই শঙ্কর নত হয়। তো ওই বৈঠকে আব্দুল সালাম সরাসরি বলে ওঠে, এই শঙ্কর, তুমি যদি এই ছেলেটাকে না ছাড়ো তাহলে আমি কিন্তু তোমাকে ছাড়বো না, আর আমাকে কিন্তু তুমি চেনো খুব ভালো করেই। তো এই বিষয়টা বলার পর ওই শঙ্কর বলে যে ঠিক আছে, আমি ওকে ছেড়ে দিব, কিন্তু ও যে কাজটা করছে এটা শাস্তি হবে কি? আমি ওকে যদি এখন ছেড়ে দেই, আমি কি আমার সর্দার, আমি আমার গোত্রের সর্দার, আমি আমার গোত্রের জিনদের কাছে মুখ দেখাবো কিভাবে? এই বিষয়টা তো আপনাকে ভাবতে হবে। ছেড়ে আমি দিব, আমি চলে যাচ্ছি, কিন্তু একটা কাজ ওকে করতে হবে, যেটা আমি কোনোভাবেই শুরুতে রাজি ছিলাম না, শুধু আপনার দিকে চিন্তা করে আমি রাজি হলাম। সেটা হচ্ছে যে একটি বড় রাম ছাগল বলি দিতে হবে ওই তাল গাছের নিচে। তখন আবার আব্দুল সালাম বলে ওঠে, আমাদের ধর্মে এই প্রাণীকে বলি দেওয়ার নিয়ম নাই, এই কাজ করা সম্ভব না, অন্য কোনো শর্ত দাও। তখন শঙ্কর বলছে, ঠিক আছে, ওকে বলি দিতে হবে না, তবে একটা বড় রাম ছাগল কেনার টাকাটা যেন ওই তাল গাছের নিচে সে রেখে আসে। সে তার কোন একটা অনুসারীকে দিয়ে তার মতো করে কাজটি করিয়ে নেবে। পরে আব্দুল সালাম এই জিন উনি রাজি হন যে ঠিক আছে, এই কাজটি করবে। তখন আব্দুল সালাম ওই হুজুরকে বলে দেন যে বন্ধু, ওরা যেন এই কাজটা করে তুমি এদেরকে ভালো করে বুঝাই দিও, এরপর থেকে আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। পরে ওই শঙ্কর আব্দুল সালাম, তারপর যে হুজুর এবং উপস্থিত সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন, দুঃখ প্রকাশ করেন এবং ওখান থেকে চলে যান। তো এরপর থেকে আল্লাহর অশেষ রহমতে এই যে সিয়াম সহ তার বন্ধুরও কিন্তু ওরকম করে সমস্যা আসলে ওইভাবে হয়নি, কারণ তারপর মানে মূল যেই নাটের গুরু এটা তো সিয়াম ছিলেন, সেটা তার বন্ধুকে সাথে নিয়ে ওইখানে গেছে। এই জন্য মূলত বন্ধুকে পরে ধরার ইচ্ছা ছিল হয়তো ওই জিনের, কিন্তু তার পারেনি। আল্লাহর অশেষ রহমতে এই সমস্যার সমাধান হয়। তো এই যে রাম ছাগল কেনার জন্য 20,000 টাকা, এইটা কিন্তু পরের দিনই ওই তাল গাছের নিচে রেখে আসা হয়েছিল। এটা মূলত বলা হয়েছিল যে মাটির নিচে পুঁতে রেখে আসতে, তার দেখা গেল যে অন্য কোনো লোকজন আবার সেটা চুরি করে নিয়ে যেতে পারে হঠাৎ করে দেখলে, এই জন্য ওই মাটিতে পুঁতে রাখা হয়েছিল। এরপরে কিভাবে কি হয়েছে, ওই টাকা দিয়ে রাম ছাগল কে কিনেছে, কে বলি দিয়েছে, এই বিষয়ে কোনো কিছু জানা যায় না। তো এভাবেই এই সমস্যাটার সমাধান হয়েছিল। আমি সিয়াম রহমানের সাথে ফোনে কথা বললাম, তো ওনার কাছ থেকে এই বিষয়গুলো নিয়ে জানার চেষ্টা করলাম যে কিভাবে প্রবলেমটা সলভ হয়েছিল। তো আলহামদুলিল্লাহ এই বিষয়টা সমাধান হয়েছিল। তবে আমি লিসেনারদের উদ্দেশ্যে একটি কথাই বলি, সেটা হচ্ছে যে এরকম গাছ বা বিভিন্ন জায়গা কিন্তু বিভিন্ন, মানে শুধু বাংলাদেশে রয়েছে তা কিন্তু না, বিশ্বের বিভিন্ন জায়গায় রয়েছে।
আর এই সমস্ত জায়গাগুলোতে বিভিন্ন জিনেরা বসবাস করে, তারা অনেক শক্তিশালী জিন। তো দেখা যাচ্ছে তারা বিভিন্ন ধর্মাবলম্বী হয়ে থাকে। এই কারণে তাদের ধর্মের যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো তারা তাদের মতো করে পরিচালনা করে। আর দেখা যাচ্ছে যে তাদের দেয়া এই সমস্ত জিনিসগুলো, যে জিনিসগুলো তাদেরকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছিল, এটা যদি অন্য কেউ নষ্ট করে স্বাভাবিকভাবেই তারা ক্ষিপ্ত হয়। এই জন্য সাধারণ মানুষের উচিত নয় যে এই জায়গাগুলো নষ্ট করা। তবে হ্যাঁ, রাষ্ট্রীয়ভাবে যদি এই জায়গাগুলো ধ্বংস করা হয়, যে না এখানে মানুষ শিরক বা অন্যান্য বিষয়গুলো শিখছে, সেই জিনিসগুলোতে আসলে কথা বলার সুযোগ নেই, সেটা রাষ্ট্র সেটা চিন্তা ভাবনা করবে। কিন্তু সাধারণ মানুষ উদ্যোগী হয়ে কোনো কাজ করতে গেলে তখন কিন্তু এই জিনদের রোষানলে পড়তে হয়। এই জন্য আমাদের উচিত যে প্রশাসনের যদি মনে হয় এখানে অনেক জায়গায় তো ভণ্ডামি চলে, টাকা পয়সা নিয়ে ভণ্ডামি চলে, যদি মনে হয় এখানে এই ধরনের কাজ শুরু হয়েছে, তখন উচিত লোকাল প্রশাসনকে বিষয়গুলো অবহিত করা। কিন্তু নিজেরা কোনো কাজ করতে গেলে এই ধরনের বিপদের মুখোমুখি আমাদের হতে হবে বলে অনেক প্রমাণ পাওয়া যায়। বিভিন্ন সময় দেখা গিয়েছে যে এই টাইপের ঘটনা ঘটেছে। তবে দুষ্টুমি করে এই কাজগুলো করা মোটে উচিত নয়। খাবারের কি অভাব আছে বাড়িতে যে ওই খাবারটাই খেতে হবে? এটা তো কোনো যুক্তির কথা না, তাই না? আমরা এই ধরনের কাজগুলো না করি। অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উপাসনার স্থানগুলো আমাদের দ্বারা যেন নষ্ট না হয়। যার যার ধর্ম সেই পালন করবে। আমরা যেন এই কাজগুলো থেকে বিরত থাকি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ সিয়াম রহমানকে, ওনার সাথে ঘটে যাওয়া ঘটনা লিসেনার পাঠিয়েছেন। উনি বলেছেন যে ওনার সাথে আরো ঘটনা আছে যেগুলো ঘটেছে বা ওনার জানা আছে, সেগুলো উনি পর্যায়ক্রমে আমাদেরকে পাঠাবেন। আপনার ঘটনার প্রত্যাশায় রইলাম প্রিয় লিসেনার্স। লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম মোহাম্মদ ইব্রাহিম জয়। উনি একজন রেমিটেন্স যোদ্ধা ভাই। উনি বর্তমানে রয়েছেন মালয়েশিয়াতে, আর ওনার দেশের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তো চলুন মূল ঘটনাতে চলে যাই। ঘটনাটি ওনার নিজের সাথেই ঘটেছিল। সালটা 2016। উনি তখন ওনাদের অঞ্চলে পাওয়ারলুম ফ্যাক্টরিতে পাওয়ারলুম রিপেয়ারের কাজ করতেন। সিরাজগঞ্জে এই পেশাকে ফিটার নামে ডাকা হয়। তো উনি তখন দেলুয়া নামক একটি গ্রামে কাজ করতেন। তো ওনার ফ্যাক্টরি ওনার বাড়ি থেকে 10 কিলোমিটার দূরে ছিল। তো উনি প্রতিদিন সাইকেল চালিয়ে যাওয়া আসা করতেন। সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত ওনাকে কখনো কখনো ডিউটি করতে হতো। প্রতিদিন এভাবে রাত করেই উনি সাইকেল চালিয়ে বাড়িতে যেতেন। তাই প্রতিদিনই বাড়ি যাওয়ার সময় ছোটখাটো বেশ কিছু ঘটনাই ঘটতো ওনার সাথে। এই জন্য খুব একটা ভয় উনি পেতেন না। এমনিতে উনি বেশ সাহসী একজন মানুষ। দিনটি ছিল সোমবার। সন্ধ্যা থেকেই প্রচুর ঝড় বৃষ্টি শুরু হয়। রাত প্রায় 9:30টার দিকে বৃষ্টি থামে। জেনারেটর নষ্ট থাকায় বৃষ্টি শেষে বাড়ি যাওয়ার জন্য বের হয়েছেন। তখন রাত 9:40-45 এরকম একটা কাছাকাছি সময় হবে আর কি। তো ওনার সাথে একটা চার্জার লাইট ছিল। রাস্তার দুপাশে বাঁশঝাড় থাকার কারণে রাস্তাটা কিন্তু অন্ধকার। ঝড় বৃষ্টির জন্য রাস্তায় তো মানুষ একদমই নাই। ফ্যাক্টরি থেকে বের হয়ে 5 থেকে 7 মিনিট যাওয়ার পর ছোট একটা বাজার। জায়গাটার নাম হচ্ছে রানীপুরা বাজার। বাজারটা খুব একটা বড় না। রাস্তার দুপাশে কিছু দোকান আর কিছু চায়ের দোকান রয়েছে। বাজারে রাস্তার দুপাশে অনেক বড় বড় কিছু শিমুল গাছও রয়েছে। এমনিতে বাজারের দোকানগুলোতে সারা রাত লাইট থাকতো। তো সেদিন বৃষ্টির জন্য ছিল অন্ধকার। এই বাজার থেকে শুরু হয় ভয়ঙ্কর অভিজ্ঞতার। উনি বাজারে কাছাকাছি আসতেই হঠাৎ ওনার সাইকেলটা ঝাঁকি দিয়ে ওঠে। ওনার হাতে টর্চ লাইট অন ছিল। রাস্তাতে কিন্তু কিছু ছিল না, তবুও সাইকেল কেন ঝাঁকি দিয়ে উঠলো উনি বুঝতে পারলেন না। কোনো কিছু না ভেবে উনি আবার সাইকেল চালানো শুরু করলেন। বাজার পার হওয়ার পর ছোট একটা ব্রিজ। ব্রিজে ওঠার পর আবার সাইকেল ঝাঁকি দিয়ে উঠলো। মনে হচ্ছে কেউ খুব জোরে সাইকেলের সামনের চাকায় লাথি দিচ্ছে। তো উনি বুঝতে পারলেন আজ কিছু একটা ঘটতে চলেছে। দোয়া পরে শরীর বন্ধ করে আবার চলতে শুরু করলেন। ব্রিজ থেকে নামতেই ওনার হাতের টর্চ লাইটটা হঠাৎ করে বন্ধ হয়ে গেল।
ব্রিজ থেকে নামার পর রাস্তাটা এমন যে রাস্তার এক পাশে খাল, খালের পাড় দিয়ে পুরো রাস্তায় বড় বড় কাঁঠাল গাছ, আর খালের পর পুরোটা আবাদি জমি, আর অন্য পাশে বাঁশঝাড়। লাইট বন্ধ হওয়ার পর উনি সাইকেল থামিয়ে দেখছিলেন যে লাইট কেন বন্ধ হলো না, কোনোভাবেই লাইটটার অনই হচ্ছে না। এই কারণে উনি লাইটটা ওনার পকেটে রেখে মোবাইলের টর্চ অন করে আবার চলতে শুরু করলেন। হঠাৎ উনি দেখতে পেলেন রাস্তার পাশের একটা কাঁঠাল গাছের পাশ থেকে অনেক বড় একটা ছাগলের মতো প্রাণী ওনার দিকে তেড়ে আসছে। উনি কিছু বুঝে ওঠার আগেই প্রাণীটি মাথা দিয়ে সাইকেলের সামনের চাকায় সজোরে আঘাত করে এবং আঘাত করার পেছন দিকে সরে যায়। প্রাণীটা দেখতে এমন ছিল যে উচ্চতা প্রায় সাইকেলের সমান, মাথাটা ছাগলের মতো হলেও মাথায় থাকা দুটো শিং ছিল মহিষের মতো বড়, আর চোখ দুটি বড় বড়, প্রচন্ড লাল। এটা দেখে প্রচন্ড ভয়ে পুরো শরীর তো ওনার ঘামে ভিজে গেছে। উনি তো উচ্চ স্বরে আয়াতুল কুরসি তেলাওয়াত করতে থাকেন। ছাগলের মতো প্রাণীটা তখন গড়গড় গড়গড় আওয়াজ করতে থাকে এবং আওয়াজ করতে করতে একটু দূরে চলে যায়। তো উনি আবারও সাইকেল চালাতে থাকেন, কিন্তু সাইকেল চালাতে ওনার প্রচন্ড কষ্ট হচ্ছিল, মনে হচ্ছিল খুব ভারী কেউ পেছনে বসে আছে। এই প্রাণীটি কিছুক্ষণ পর পর তেড়ে আসে, সাইকেলের কাছে আসে, আবার পেছন দিকে চলে যায়। তো উনি আয়াতুল কুরসি তো পড়তেই থাকেন, আয়াতুল কুরসি পড়া শেষ হয়ে যায়, আবার পড়ছেন, যতবার শেষ হয়ে যায় ততবারই পড়ছেন। তো এইভাবে অনেক সময় পর উনি শাহপুর বাজার নামক একটা বাজারে চলে আসেন। বাজারে একটা চায়ের দোকানে এসে সাইকেল থেকে নামতে গিয়ে উনি সাইকেল সহই পড়ে গিয়েছেন, কারণ একটা উত্তেজনা কাজ করছিল ওনার মধ্যে। তখন দোকানে থাকা লোকজন ওনাকে উঠিয়ে দোকানের ভেতরে নিয়ে যায়। তো পানি পান করে মোবাইলের টাইম দেখে উনি অবাক হয়ে যান। ঘড়িতে তখন সময় ছিল 11টা 17, 18 এরকম আর কি। ফ্যাক্টরি থেকে শাহপুর বাজারে আসতে সময় লাগে 20 মিনিটের মতো সর্বোচ্চ। উনি ফ্যাক্টরি থেকে বের হয়েছেন 9টা 40-এর দিকে। তাহলে এতটা সময় কিভাবে কেটেছে উনি কিছুতেই বুঝতে পারলেন না। চায়ের দোকানে থাকা বয়স্ক একজন লোক ওনার কাছ থেকে সমস্ত ঘটনা শুনে ওনাকে কিছুটা ঝাড়ফুঁক করে দেন। তো একটু স্বাভাবিক হওয়ার পর উনি আবারও বাড়ির উদ্দেশ্যে সাইকেল নিয়ে চলতে শুরু করেন। ওনার টর্চ লাইটটা কিন্তু আবার অন হয়েছে। শাহপুর বাজার থেকে ওনার বাড়ির দূরত্ব 7 কিলোমিটার। বাজার থেকে 3 কিলোমিটার চলেও এসেছেন, এর মাঝে কোনো সমস্যা হয়নি। শাহপুরের যে গ্রাম, মানে শাহপুরের পরের গ্রামের নাম হচ্ছে আগুরিয়া। এই আগুরিয়া পার হওয়ার পর ব্রাহ্মণ্যবাড়িয়া নামক একটা ছোট গ্রাম রয়েছে। এখানে প্রায় 2 কিলোমিটার রাস্তা, প্রায় ফাঁকা বললেই চলে। তো রাস্তার দুই পাশে ধানি জমি রয়েছে, মাঝখানে উঁচু রাস্তা। রাস্তাটা ফাঁকা থাকায় অন্ধকার থাকলেও দেখা যাচ্ছে মোটামুটি। তো উনি তখনও কিন্তু আয়াতুল কুরসি পড়েই যাচ্ছেন। সাইকেল অনেক দ্রুত গতিতে উনি চালানোর চেষ্টা করছেন। হঠাৎ করে উনি ঘোড়ার ডাক শুনতে পান, আর মনে হচ্ছে ঘোড়ার ডাক তো হচ্ছেই, সেই সাথে খুবই উচ্চ স্বরে কেউ হাসছে, হা 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 এরকম করে কেউ হাসছে। তো উনি হাতের ডান পাশে তাকাতেই দেখেন যে ধান ক্ষেতের মধ্যে বিশাল এক ঘোড়া, ঘোড়ার পিঠে মানুষের মতো কিছু একটা বসে আছে। ঘোড়া এবং মানুষের অবয়ব কোনোটারই মাথা নাই, ঘাড়ের একটা অংশ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। অনেক সময় ফোয়ারা থেকে যেভাবে রক্ত বের হয় না, মানে পানি বের হয়, ওই রকম করে ফোয়ারার মতো করে ঘাড়ের ওই অংশ থেকে রক্ত উপর দিকে উঠছে আবার নামছে, উঠছে আবার নামছে। তো রাস্তাটা ধানের জমি থেকে প্রায় 7 ফুটের মতো কিন্তু উঁচু। তো উনি সাইকেলের উপরে ছিলেন, তাহলে তো উনি আরো উঁচুতে আছেন একদম ধানি জমির প্রেক্ষাপটে। কিন্তু ঘোড়া সহ অবয়বটা জমি থেকে ওনার প্রায় সমান উচ্চতায় ছিল। উনি তো উচ্চ স্বরে দোয়া পড়ছেন আর দ্রুত গতিতে সাইকেল চালানোর চেষ্টা করছেন। ভয়ে ওনার শরীর থেকে মনে হচ্ছে যে এমন দ্রুত গতিতে ঘাম বের হচ্ছে যেটা আসলে কল্পনাতীত, আর ওনার শরীরটা কেঁপে কেঁপে উঠছে। এতটা ভয় পাচ্ছেন উনি, ভয় পাওয়াটাই স্বাভাবিক। ওই অবয়বটা রাস্তার পাশ দিয়ে ওনার সাথে সাথে হাঁটছে ওই ধানি জমির ভিতর দিয়ে, আর ভয়ঙ্কর ভাবে হাসছে হা 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 করে। পুরো ফাঁকা রাস্তাটা এইভাবে পার হওয়ার পর আমবাড়িয়া নামক গ্রামে চলে আসেন।
তখন আর ওই অভাবটাকে দেখতে পান না। আমবাড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের পাশে আসার পর ওনার এলাকার একজন ভ্যান চালকের সাথে ওনার দেখা হয়। তিনি ব্যাটারি চালিত অটো ভ্যান চালাতেন। বাকি রাস্তাটুকু ওই ভ্যান চালকের সাথেই উনি বাড়িতে যান। বাড়ি যাওয়ার পর দেখেন সবাই ঘুমিয়ে পড়েছে, তাই মা বাবাকে না ডেকে গোসল করে উনি ঘুমিয়ে পড়েন। সকালবেলা ঘুম থেকে ওঠার পর শরীরে হালকা ব্যথা এবং জ্বর অনুভব করেন, তবে ডাক্তারি কিছু ট্রিটমেন্টেই উনি ঠিক হয়ে যান। তো এটাই ছিল সেই রাত্রের ঘটনা। উনি রাত্রেবেলা বেশি চলাফেরা করেন, তো এই জন্য অতিপ্রাকৃত অনেকগুলো ঘটনাই উনি ফেস করেছেন। আর মাদ্রাসায় লেখাপড়া করেছেন একটা সময়, আল্লাহর রহমতে দোয়া কালাম কিছু জানেন, এই কারণে খুব বড় ধরনের কোনো ক্ষতি আল্লাহর রহমতে ওনার হয়নি। উনি মালয়েশিয়াতে একটি খামারে কাজ করেন, উনি ওখানে একাই থাকেন। প্রায় 4 বছর ধরে উনি মালয়েশিয়াতে রয়েছেন। তো এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, একবার ভাবুন তো, একটি ছাগলের মতো প্রাণী বারবার সামনে এসে সাইকেলকে ধাক্কা দিচ্ছে, আবার পেছনে সরে যাচ্ছে। এরপর একটা মাঠের মধ্যে এমন একটা মুন্ডুহীন ঘোড়া এবং ঘোড়সওয়ারি বসে আছে, যা প্রায় বলতে হবে প্রায় মাটি থেকে কমপক্ষে 12 ফুট উঁচু, কারণ মাটি থেকে রাস্তা যদি 7 ফুট উঁচু হয়। আর সাইকেল উনি চালাচ্ছিলেন, কিন্তু সাইকেলের চাকা থেকে ওনার মাথা অবধি কতটুকু উঁচু, ঠিক ওই সমান ছিল ওই ঘোড়া এবং ঘোড়সওয়ারির উচ্চতা। আর এদের মাথা ছিল না। যে কেউ দেখলে এই ধরনের সিচুয়েশন ফেস করা কতটা কঠিন হতে পারে, তা যারা ফেস করেছেন তারা বুঝতে পারবেন। প্রিয় লিসেনার্স, আমরা চাই না এই ধরনের ঘটনা কারোর সাথে ঘটুক। এই ধরনের ঘটনায় আসলে নিজের মাথাটাকে ঠিক রাখা অত্যন্ত দুরূহ ব্যাপার। ধন্যবাদ ইব্রাহিম জয় ভাইকে আপনার সাথে ঘটে যাওয়া ভয়ানক এবং রোমহর্ষক একটি ঘটনা আমাদের সাথে আপনি শেয়ার করেছেন। আশা করছি এই ঘটনা শোনার পর লিসেনারদের মধ্যেও ভয়ের এক অনন্য শিহরণ জেগেছে। চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 108তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন তার নাম সাদিক হাসান। ওনার বাড়ি শেরপুর জেলার নলিতাবাড়ি উপজেলায়। উনি কিন্তু এর আগেও আমাদেরকে একটি ঘটনা পাঠিয়েছিলেন, যেই ঘটনাটি 75 নম্বর এপিসোডে আমরা প্রচার করেছিলাম। আর 75 নম্বর এপিসোডে যে ঘটনাটি প্রচার করেছিলাম, এই ঘটনাটি উনি সংগ্রহ করেছিলেন ওনারই উপজেলার অন্য একটি গ্রামের এক ভাবি, তার নাম হচ্ছে মনিরা ভাবি। ওনার কাছ থেকে মনিরা ভাবি ওনাকে 2টি ঘটনা বলেছিলেন, তার মধ্যে একটি ঘটনা আমরা 75 নম্বর এপিসোডে প্রচার করেছি। অন্য যে ঘটনাটি সেটি আমরা এখন প্রচার করতে যাচ্ছি। মূলত এই মনিরা ভাবির বাড়ি হচ্ছে এই শেরপুর জেলার নলিতাবাড়ি থানার মির্জা বাজারের সিঙ্গারপাড় গ্রামে। তো সাদিক হাসান ভাইদের বাড়ি এই নলিতাবাড়ি থানায় হলেও গ্রামটা আলাদা। আর ঘটনাটি ঘটেছিল মনিরা ভাবির এক চাচার সাথে। সেই চাচার নাম হচ্ছে আফরোজ, যিনি এখনো বেঁচে আছেন আর কি। তো ঘটনাটির সময়কাল 2009 সালের দিকে হবে। আফরোজ চাচা যিনি, ওই সময় তো উনি যুবক। 2009 সালে উনি বিয়ে করেছেন, 1-1.5 বছর হবে। ওনার কিন্তু একটা বাজে অভ্যাস ছিল, সেটা হলো জুয়া খেলা বা তাস খেলা। ওই সময়ে এই জুয়া তাস খেলাগুলো মানুষ রাতের বেলা খেলতো, খালি ঘর পড়ে যদি থাকতো বা আশেপাশে জঙ্গলের আশেপাশে, মানে এরকম কিছু জায়গায়, যে জায়গাগুলোতে রাতের বেলা মানুষজন কম যায়, তো লাইট বা হারিকেন জ্বালিয়ে এই খেলাটা ছিল এই আফরোজ ভাইয়ের বা আফরোজ চাচার অভ্যাস। তো আফরোজ চাচা বিয়ের আগে থেকেই এই জুয়া খেলতেন। তো বেশি টাকা বাজি ধরে আসলে খেলতেন না, ওনার তো বেশি টাকা পয়সা ছিল না। যা ইনকাম করতো এই জুয়া খেলি শেষ করে দিত। চাচারা কিন্তু অতটা ধনী ছিলেন না যে জমি বিক্রি করে খেলবে, এমনিতে এই পকেটে বন্ধুদের পাল্লায় পরে খেলতো আর কি। তো এমনই একদিন রাতের বেলা তাস খেলতে গিয়েছেন এই আফরোজ চাচা। আর যেখানে খেলতে গিয়েছেন বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার দূরে, এরকম একটা জায়গা হবে আর কি। এমনই এক রাতের বেলা চাঁদের আলো ছিল হালকা হালকা। তো খেলা শেষ করে বাড়ি ফেরার সময় রাত বাজে তখন প্রায় 12টা। ঘড়ি না থাকলেও সময়টা আসলে আনুমানিক উনি চিন্তা করেছিলেন আর কি। তো একা একা রাতে হাঁটতে হাঁটতে আসছেন রাস্তা দিয়ে। এ সময় একটা ব্রিজের সামনে উনি চলে আসেন।
এই ব্রিজে নাকি অনেকেই অনেক কিছু দিকে ভয় পেয়েছেন। তো যাই হোক, উনি কিন্তু আবার বাজার থেকে নাড়ু, মাছ, কিছু কাঁচা বাজার এগুলো কিনেছিলেন। ওইগুলো কিনে আসার সময় রাতের বেলা জুয়া খেলে এই জিনিসগুলো নিয়ে এখন বাড়িতে ফিরছেন আর কি। তো উনি ওই বাড়িতে না গিয়ে জুয়া খেলার ওই আসরে বসেছিলেন। কিছু বন্ধু বান্ধবরা বলে না, যা রে বাড়িতে গেলি, বাড়িতে যাবি, বাড়ি গেলে তো আর তোর বউ বেরোতে দিবে না, তখন কি আসতে পারবি, এই জন্য যাওয়ার আগেই কিছুক্ষণ খেলে যা আমাদের সাথে। বন্ধু বান্ধবদের পাল্লাই পড়লে যা হয় আর কি। তো উনি ওই বাজারগুলো ওখানে রেখেই ওই জুয়া খেলছিলেন। তো ওইসব নিয়ে যখন উনি বাড়ি ফিরছিলেন, ওই ব্রিজের যেই না সামনে উনি আসেন, তখন ওর গাটা কেমন যেন একটু শিউরে ওঠে। মনে হচ্ছে ভয়ের একটা শীতল স্রোত ওনার মেরুদণ্ড বেয়ে নেমে গেল। উনি কিন্তু ওরকম বড় ভয় পান নাই, আর ওই দিক দিয়ে তো উনি সবসময় হাঁটাহাঁটি করেনি, কিন্তু হঠাৎ করে ওই সময় কেন এমনটা হলো ঠিক বুঝতে পারলেন না। ওই ব্রিজটা পার হয়ে এক পা উনি সামনে এগিয়েছেন, হঠাৎ করে দেখেন সামনে একটা বিড়াল। আর বিড়ালটা স্বাভাবিক আকৃতির হলেও ছিল একদম সাদা ধবধবে। তো বিড়ালটা এসে তার পায়ের সামনে একবার এদিকে যায়, একবার ওদিকে যায়, মানে পায়ের সামনে দিয়ে হাঁটাহাঁটি করছে। তো বিড়ালের আচরণ দেখে তার ওঠে রাগ, বারবার বিরক্ত করছে। আর উনি যেখানে পা ফেলবেন ওইখানে গিয়ে বিড়ালটা দাঁড়ায়, এভাবে বারবার বিরক্ত করছে। আফরোজ চাচা কিন্তু বিড়ালটা দেখে তখনও ভয় পান নাই, কেন রাতের বেলা চলাফেরা করতে গেলে এই ধরনের কুকুর বিড়াল উনি দেখেছেন বিভিন্ন সময়, এটা ওনার জন্য নতুন কিছু না আর কি। মাঝে মাঝে রাত 3টার পর্যন্ত উনি জুয়া খেলেছেন, এরপরে বাসায় ফিরেছেন, এমনও হয়েছে। তবে ওই দিন আসলে খুব বেশি রাত পর্যন্ত ওই হিসাবে উনি খেলেন নাই, রাত 2-3টা হিসাবে উনি খেলেন নাই, রাত 12টার কাছাকাছি হয়তো বা এরকম আর কি। তো ওনার কাছে মোবাইল ফোন ছিল না, কিন্তু ওনার কাছে একটা গ্যাস লাইট ছিল। তো যাই হোক, এই বিড়ালের কাণ্ড দেখে তো ওনার রাগ উঠে যায়। উনি বেশি কিছু না ভেবে সজোরে মারেন এক লাথি। ফুটবলকে যেভাবে মানুষ লাথি মারে ঠিক ওইভাবে এক লাথি খেয়ে বিড়ালটা জোরে একটা শব্দ করে ওঠে। বিড়ালটা বেশ খানিকটা দূরে গিয়ে পড়ে, প্রায় 5-7 হাত দূরে গিয়ে পড়ে। বিড়ালটা লাথি খাওয়ার পর ঝাঁকুনি দিয়ে উঠে দাঁড়ায় এবং আবার তার সামনে চলে আসে, মনে হচ্ছে তার কিছুই হয়নি। তো এই আফরোজ চাচা ভেবেছেন বিড়ালটা হয়তো মাছের গন্ধ পেয়ে এমনটা করছে। তো উনি বিড়ালটাকে পাশ কাটিয়ে সামনে এগিয়ে যান। বিড়ালটার বারবার ওই তখন আর পায়ের সামনে আসছিল না, বিড়ালটা পেছনে পড়ে গেছে। হঠাৎ করে পেছন থেকে অদ্ভুত একটা কণ্ঠ তার কানে ভেসে আসে। মনে হচ্ছে ওই বিড়াল যেভাবে মিউ মিউ করে ওইভাবে একটা নাকি কণ্ঠে বলছে, আফরোজ তুই তো বড়ই ভুল করে ফেললি রে, তুই আমাকে লাথি মারলি, কাজটা তুই ভালো করলি না। যখনই এরকম শব্দ উনি শুনেছেন, উনি তো প্রচন্ড ভয় পেয়েছেন। ওনার সমস্ত শরীর ভয়ে আবারও প্রকম্পিত হয়, শরীরের লোমগুলো ভয়ে দাঁড়িয়ে যায়। যে একটা বিড়াল কথা বলে, এটা তো কোনো সাধারণ বিড়াল না। উনি তো ইয়া আল্লাহ বলে জোরে দিয়েছেন এক দৌড়, আর মনে মনে যা দোয়া দুরুদ জানছেন সেগুলো পড়ছেন, আর মাঝে মাঝে পেছন দিকে তাকাচ্ছেন। উনি দেখছেন ওই বিড়ালটাও ওনার পিছু পিছুই আসছে। তো আফরোজ চাচা বারবার পেছনের দিকে তাকান এবং দেখেন ওই বিড়ালটাও দৌড়ে তার সাথে সাথেই আসছে। আর ওই বিড়ালটার চোখটা শুরুতে যখন দেখেছিলেন তখন কিন্তু অন্যরকম ছিল, কিন্তু এবার মনে হচ্ছে ওই বিড়ালটা সাদা কালার ঠিক আছে, ধবধবে সাদা ঠিক আছে, কিন্তু চোখগুলো অনেক বড় বড় এবং লাল টকটকে হয়ে আছে। তো উনি তো মানে দ্রুত বাড়ির সামনে এসে পড়েছেন, দৌড় দিয়েছেন যেহেতু, কিন্তু বাড়ির সামনে এসে দেখেন যে ওই বিড়ালটা হঠাৎ করে তার সামনে আবার দৌড়ে চলে আসে এবং বিড়ালটা হঠাৎ একটা মহিষের আকৃতি ধারণ করে, এবং মহিষের আকৃতি ধারণ করে তার সামনে আক্রমণ, মানে তাকে আক্রমণ করছে বিষয়টা এরকম না। সে এই মহিষের আকৃতিটা ধারণ করেই ওই পাশে একটা পুকুর ছিল, তার বাড়ির একটা পুকুর ছিল আর কি, ওই পুকুরটাতে লাফ দিয়েছে, প্রচন্ড জোরে একটা লাফ দিয়েছে। আর কোন মহিষ যদি পুকুরের পানিতে লাফিয়ে পড়ে একটা শব্দ হয় না, রাতের বেলা তো এই শব্দটা আরো তীব্র হয়, দিনের বেলা তো শব্দ একটু কম শোনা যায়। তো উনি এই শব্দটা তো শুনেছেন, শুধু উনি শুনেছেন বিষয়টা এরকম না, এই শব্দটা শুনেছেন ওনার বাড়ির অন্য লোকরাও। ওই শব্দ তাদের ঘুম ভেঙে যায়, এই পুকুরের পানিতে কি পড়লো রে?
তো সকলে ওই চিন্তা করে ঘর থেকে বের হয়েছেন, যাদের ঘুম ভেঙে গেছে, বের হয়ে এসে দেখেন যে এই আফরোজ চাচা বাড়ির বাইরে বাজারে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে, সমস্ত শরীর ঘামে একদম ভিজে একাকার। তো উনি এইটা দেখছেন যে পরিবার সদস্য জিজ্ঞেস করছে যে কি হয়েছে। তখন উনি বলছেন যে তাড়াতাড়ি আমাকে ভেতরে নিয়ে যাও। তখন ভেতরে নিয়ে গিয়েছেন। আফরোজ চাচা আসলে কি বলবেন, উনি ভেতরে যাওয়ার সাথে সাথে ওনার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়, বুক ব্যথা শুরু হয় এবং উনি বমি করা শুরু করেন। কয়েকবার বমি করার পরে ওনার গায়ে জ্বর এসে পড়ে। তো মানুষের জ্বর আসতে তো একটু সময় লাগে, আস্তে আস্তে পারে। হঠাৎ করে এমন জ্বর, প্রচন্ড জ্বর, 104 ডিগ্রি+ হয়ে যাবে এমন একটা অবস্থা। তো পাশের ঘরে কিন্তু কবিরাজ নানি ছিলেন, উনি উঠে আসেন। আমরা কিন্তু আগের ঘটনায় বলেছিলাম এই কবিরাজ নানি হচ্ছে মনিরা ভাবিকে সুস্থ করেছেন আল্লাহর রহমতে। তো তিনি আর বাড়ি যান নাই, মানে মনিরা ভাবির মায়ের একটাই মেয়ে এই মনিরা। আর মনিরা ভাবিকে যখন জিন পজেস করে তখন কিন্তু এই যে যে কবিরাজ নানি, ওনার নাম হচ্ছে রোকেয়া বেগম, এই রোকেয়া বেগম উনি আল্লাহর রহমতে ট্রিটমেন্ট করেছিলেন। তো তাকে মনিরা ভাবির মা বলে ডেকেছিলেন। আর ওই কবিরাজ নানিকে উনি বাড়ি থেকে যেতে দেন নাই যে আপনি থাকেন। আর কবিরাজ নানিরও আসলে তেমন কেউ ছিল না, কিন্তু ওনার বাড়িঘর ছিল, শুধু ওনাদের অনুরোধেই উনি ওখানে ছিলেন আর কি, প্রায় 3 মাস ওখানে ছিলেন। তো যাই হোক, তো এই আফরোজ চাচার এই অবস্থা দেখেছেন এই কবিরাজ চাচি। তো কবিরাজ চাচি বের হওয়ার, উনি একটু পরে বের হয়েছেন আর কি, বয়স্ক মানুষ তো উনি বের হয়ে এই আফরোজ চাচার কাছ থেকে কিছু না শুনেই এই আফরোজ চাচার ওয়াইফকে বলেন যে এই তাড়াতাড়ি ওকে গোসল করাও, পরে দেখছি কি হয়েছে, আর গরম পানিতে গোসল করাও তাড়াতাড়ি। তো চাচিও জানেন যে তিনি কবিরাজ, তাই তার কথা মতো গরম পানি করেন। তো কবিরাজ নানি মানে এই যে রোকেয়া বেগম, উনি, আমরা কিন্তু 75 নম্বর ঘটনায় বলেছেন ওনার সাথে কিন্তু 7টা জিন রয়েছে। তো উনি ওনার সাথে থাকা জিনদের মাধ্যমে কিছু তথ্য সাথে সাথে জেনে ফেলেন। তো কবিরাজ উনি পানি পরে দেন এবং আফরোজ চাচাকে খেতে বলেন এবং উনি ঝাড়ফুঁক করেন এবং তারপর তাকে গোসল করিয়ে দেওয়া হয়। ঘন্টাখানেক পরেই দেখা যাচ্ছে জ্বর আস্তে আস্তে কমা শুরু করেছে। এবার অন্য আর একটা কাজ শুরু হলো। জ্বর যখন একটু কমে গেছে, উনি সাথে সাথে আফরোজ চাচাকে উঠিয়ে উঠানে বসিয়েছেন এবং উনি ওনার মতো করে রিচুয়াল শুরু করেছেন। ওই রাত্রে আর কেউ ঘুমায় না। তো এগুলো কিন্তু মনিরা ভাবিও দেখেছিলেন সবকিছু। তো যাই হোক, এই আফরোজ চাচার উপর ওই জিনটাকে হাজির করতে নানিকে খুব বেশি কষ্ট করতে হয়নি, কারণ নানির সাথে থাকা শক্তিশালী জিনগুলো জানায় যে এই জিনটা এই পুকুরেই আছে, মহিষের রূপ ধরে পুকুরে ঝাঁপ দিয়েছে, এখনো এখানেই আছে, আর অনেক দূর থেকে পিছু নিতে নিতে এখানে এসেছে। ও মূলত ওই ব্রিজের ওখানেই থাকে। তো যাই হোক, কবিরাজ নানি তো তার রিচুয়াল শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই ওই জিনটা চলে আসে এই আফরোজ চাচার শরীরের ভেতরে। তখন নানি বললা শুরু করে যে তোর কলিজায় এত সাহস, তুই জানতি না তুই কার বাড়ি পর্যন্ত আসছিস? তোর ক্ষমতা ওই ব্রিজ পর্যন্ত, ওই ব্রিজ পর্যন্তই থাকতি, তুই এই পর্যন্ত আসলি কেন? পুকুরের মধ্যে ঝাঁপ দিলি কেন? তখন ওই আফরোজ চাচার ভেতরে থাকা জিনটা বলে ওঠে, আমি তো শুধু ওকে ভয় দেখিয়ে ওর কাছ থেকে মাছ খেতে চেয়েছিলাম, কিন্তু ও কি কাজটা করলো? ও আমাকে সজোরে একটা লাথি মারলো। আমি তোকে ছেড়ে দেব না। ওকে যখন পেছন থেকে ডাকলাম তখনও তো মাছের ব্যাগ ফেলে দিয়ে দৌড়ে চলে যেতে পারতো, তারপরও তো আমি কিছু করতাম না। ও তো এটাও করেনি, ওর অপরাধ তো অনেক। তখন ওই কবিরাজ নানি বলে, ও তো বুঝতে পারে না যে তুই কি ছিলি, এখন যে পথ দিয়ে আসছিস সোজা ওই পথ দিয়ে চলে যা। তখন ওই জিনটি বলে, যাব, আমি তো চলেই যাব, কিন্তু ওকে কষ্ট না দিয়ে তো যাব না, আমি ওকে কষ্ট দিব। এখন আমি চলে যাচ্ছি, তবে মনে রাখিস তুই কতক্ষণ ওকে ধরে রাখবি। আমি এখন যাচ্ছি, কিন্তু ওকে বলে দিস আবার যদি কখনো ওই ব্রিজের ওই দিক দিয়ে যায় তখন আমার ভেতরে থাকা পুঞ্জীভূত ক্ষোভ কিন্তু আমি ছাড়বই, কোনোভাবেই ওকে আমি ছাড়বো না। এই বলে ওই জিনটা এই আফরোজ চাচার ভেতর থেকে বের হয়ে চলে যায়। পরের দিন সকালবেলা আফরোজ চাচা একদম ঠিকঠাক। তো ঠিকঠাক বলতে আফরোজ চাচা সুস্থ হয়েছেন, কিন্তু উনি ওনার ওই বদ অভ্যাস জুয়া খেলা, এটা থেকে তো বের হতে পারেন নাই। জুয়া খেলে আসতে গিয়েই তো ধরনের সমস্যার সৃষ্টি হয়েছে।
উনি জুয়া খেলেন, রাতের বেলা খেলেন না, দিনের বেলা খেলেন। আর রাতের বেলা মাঝে মাঝে খেলেন, কিন্তু ওই রাস্তা দিয়ে আর আসেন না, অন্য রাস্তা দিয়ে চলাচল করেন। তো একদিন কি হয়, খেলতে খেলতে কখন যে গভীর রাত হয়ে যায় উনি বুঝতেই পারেন নাই, ঘড়িও তো নাই কাছে। তো এই একটু পরে যাই, আর একটা দান খেলে যাই। তো এরকম একটা অবস্থায় অনেক দেরি হয়ে যায়। উনি খেলতে খেলতে যখন বুঝতে পারেন অনেক রাত হয়েছে, উনি চিন্তা করেন হয়তো সকাল হয়ে যাবে, একটু পরে আজান দেবে। আর ওনার সাথে থাকা যে সমস্ত দুষ্টু বন্ধু বান্ধবরা রয়েছে তাদের বাড়ি কিন্তু আফরোজ চাচার বাড়ির কাছে ছিল না, অন্য সাইডে ছিল। তো সকলে বাড়ির দিকে চলে গেছে, আফরোজ চাচাও একা একা রওনা দিয়েছেন, চিন্তা করছে এখন যদি আজান দেবে কোনো সমস্যা নেই। কিন্তু আসলে আজান দিতে তখন অনেকক্ষণ বাকি ছিল। আর উনি সাধারণত দূরের রাস্তা ব্যবহার করে বাড়ি ফিরতেন, ওই ব্রিজ দিয়ে ফিরতেন না, যেহেতু ওই দিক দিয়ে যাওয়া নিষেধ। কিন্তু উনি ওই সময়ে ওই শর্টকাট রাস্তাটা, মানে ওই ব্রিজ দিয়ে যাওয়ার রাস্তাটাই উনি ব্যবহার করেন। উনিও আবার ওই দিন জুয়া খেলার প্রত্যেকটা দানে হেরে গিয়েছিলেন, যার কারণে মাথা টাথা ছিল গরম। আর এসব বিষয়ে উনি আসলে পাত্তা দেন নাই, প্রচন্ড মাথা হট, কামাই রোজগার করেনি অল্প, পুরো টাকাটাই ওই রাত্রের ওই জুয়া খেলা হেরে আসছেন, এই জন্য মাথাটা তো একটু গরম থাকবেই। তো উনি ওই দিক দিয়ে হাঁটা শুরু করেছেন। আকাশে চাঁদ ছিল, আলো ছিল ভালোই, কিন্তু ওনার কাছে টর্চ লাইট থাকলে উনি জ্বালাচ্ছিলেন না। কারণ হলো মাথা গরম, তো মানে শরীরে তেজ বেশি, রাগ, সোজা হাঁটা ধরছেন, মানে কি সামনে কোনো কিছু ভূত প্রেত যেটাই আসুক না কেন ওইসব নিয়ে ওনার কোনো চিন্তা নেই, রাগে শরীর ফোসফোস করছে। তো যাই হোক, উনি যখনই ওই ব্রিজের কাছে আসেন তখন দেখেন বিশাল বড় একটা সাপ ওই ব্রিজের উপর রাস্তার মানে আগলে শুয়ে আছে, মানে লম্বা লম্বি হয়ে শুয়ে আছে। সাপটা ছিল কিন্তু অনেক বড় এবং মোটা। এই জিনিসটা দেখে তো ওনার চোখ কপালে ওঠে। এতক্ষণ যে ভয়টা ছিল না, ছিল তো রাগ, এখন কিন্তু ভয় ওনার শরীরের ভিতরে চলে আসছে। চিন্তা করছে, হায় আল্লাহ রে, এই কি করলাম, এদিক দিয়ে চলে আসলাম, এখন কি করি। তো উনি দেখছেন যে ওই সাপটা কি করে, দেখেন সাপটা লম্বা লম্বি শুয়েই আছে। তো উনি আস্তে আস্তে পা টিপে 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 সাপটার লেজের কাছ দিয়ে উনি পাশ কাটিয়ে চলে যাওয়া শুরু করেছেন। এরপর যে ওই সাপটা পিছু পিছু আসবে বিষয়টা এরকম না, উনি পেছন দিকে তাকিয়েছেন, না সব ঠিকঠাক আছে, উনি বাড়িতে এসেও পড়েছেন। কিন্তু বাড়িতে আসার সাথে সাথে ওই যে আবার আগের মতো বমি করা শুরু করেন, আর জ্বরও চলে আসে, প্রচন্ড জ্বর। উনি নাকি ওই ব্রিজ যখন হচ্ছিলেন, ওই সাপটার পাশ কাটিয়ে আসছিলেন, তখন কিন্তু প্রচন্ড পচা গন্ধ পেয়েছিলেন, এমন গন্ধ যেটা বলার মতো না। তো উনি তো বাড়িতে এসে এইভাবে বমি করছেন, তখন কিন্তু কবিরাজ নানি ছিল, কবিরাজ নানিকে ডেকে আনা হয়। কবিরাজ নানি এসে ঝাড়ফুঁক করেন এবং ওনাকে গোসল না করিয়ে ঘরে আনা যাবে এটাও বলেন, এবং ওনাকে মানে ওই আফরোজ চাচাকে আবারও উঠানে বসিয়ে দেন। এবং তার অনুগত জিনেরা যারা ছিল, তখন নানি তাদেরকে বলেন, যা ওই খবিশটাকে পিটাতে পিটাতে এখানে আনবি, ভালো কথায় আনবি না, ধরবি, আর এখানে আনার এক পর্যন্ত সমানে পিটাতে থাকবি, ধরে আনোটা। তখন চারদিকে মোটামুটি 5-7 মিনিট একদম শুনশান নীরবতা। 5-7 মিনিট পরেই হঠাৎ করে মনে হচ্ছে বাড়ির আশেপাশে ঝড় তুফান শুরু হয়ে গেছে। কিন্তু ওই বাড়ি ছাড়া অন্য কোনো জায়গার কোনো গাছপালা কিন্তু নড়ছে না, এতটুকু ওনারা বুঝতে পেরেছিলেন। হঠাৎ করে আফরোজ চাচার শরীর একটু ঝাঁকিয়ে দিয়ে ওঠে। তখন নানি মিড়মিড় করে কিছু একটা বলেন, আর আফরোজ চাচাও কথা বলতে শুরু করেন। আর আফরোজ চাচা বলেন, ওর কত বড় সাহস, ও আমার গায়ে ওর ছায়া ফেলেছে, এমনিতেও তো এই ব্রিজ দিয়ে আসা ওর নিষেধ, তোদেরকে বলেছিলাম না, ও আসে তো আসছেই, ওর ছায়া পড়েছে আমার গায়ে, এটা কি ওর অন্যায় হয় নাই? ও যখন দেখলো আমি শুয়ে আছি, আসার দরকারটা কি ছিল, অন্য রাস্তা দিয়ে চলে যেত। তখন নানি আবার বলে, ও ছায়া পড়ছে তাদের কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে? তুই কোথাকার কোন লাটসায় বইছিস, এতে কি দোষের হয়েছে বল? আমি বুঝছি যে তুই সহজে ভালো হবি না, তোর নামে এর আগেও অনেক রিপোর্ট শুনছি যে তুই বিভিন্ন মানুষকে অযথা বিরক্ত করিস এই ব্রিজের এখানে, তোর সাথে আর কোনো কথা হবে না, তোকে আমি আর ছাড়বো না। এই বলে
উনি ওনার সাথে থাকা জিনদেরকে বলেন যে ওকে একটা বোতলে ভর, আর ওকে সাগরের গভীরে একটা জায়গায় রেখে আসবি যাতে আর কখনো ও উঠতে না পারে। তখন নাকি সাথে থাকা ওই 7টা জিন ওই জিনটাকে ধরে, মানে ওই 7টা জিনও ওই আফরোজ চাচার শরীরে প্রবেশ করে ওই জিনটাকে ধরে বের করে নিয়ে আসে এবং ওটাকে একটা বোতলে বন্দি করে সাগরের গভীরে কোনো একটা অজানা জায়গায় রেখে আসে। কোথায় রেখেছে এটা শুধু ওই জিনেরাই বলতে পারবে। এরপর থেকে ওই ব্রিজ কেন্দ্রিক আর কোনো সমস্যা নাকি শোনা যায় না। তো আফরোজ চাচার মনোভ্যাস এখন আর আগের মতো নাই, অনেকটাই ভালো হয়ে গিয়েছেন আর কি। তো ধন্যবাদ সাদিক হাসান ভাইকে, আপনি দারুণ একটি ঘটনা লিসেনারদের উদ্দেশ্যে শেয়ার করেছেন। ধন্যবাদ মনিরা ভাবিকেও, উনি হয়তো আমাদের এই ঘটনাটি শুনবেন, ওনার কাছে থাকা আরো ঘটনা উনি আমাদের আপনাদের ওয়ার্ল্ডের লিসেনারদের উদ্দেশ্যে পাঠাবেন এই কামনা করি। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। তবে ঘটনাটি শুরু করার আগে বলছি, আমাদের আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনানস বি নামে, সেটার লিঙ্কও এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখানে গিয়ে আপনারা আমাদের ওই চ্যানেলেও সাবস্ক্রাইব করতে পারেন। আবারও স্বাগত। প্রিয় লিসেনার্স, চলে এলাম আমাদের এবারের 108 নম্বর এপিসোডের পঞ্চম ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন হুমায়ুন কবির ভাই। ওনার গ্রামের বাড়ি পশ্চিম দড়িপাড়া, এটি শেরপুর জেলার সদর উপজেলার একটি গ্রাম। ঘটনার শুরুতেই ওনাদের বাড়ির বর্ণনাটা একটু দেওয়া উচিত। ওনাদের বাড়ির সামনের পূর্ব দিকে মেইন রোড, দক্ষিণ এবং পশ্চিম দিকে পুকুর এবং রাইস মিলের চুলা রয়েছে, উত্তর দিকে গোডাউন এবং খলা রয়েছে। তো মূলত ঘটনা যেটি, সেটি কিন্তু ওনার ছোট ভাইয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা এবং এখন পর্যন্ত এটি চলমান রয়েছে। চলুন মূল ঘটনাতে চলে যাই। সাল 2018 সালের ফেব্রুয়ারি 5 তারিখ জন্ম হয় ওনার ছোট ভাইয়ের। নাম রাখা হয় আরাফাত রহমান ওমর। পরিবারের সবার ছোট সদস্য হওয়ায় বেশ আদর, যত্ন, ভালোবাসায় বড় হচ্ছিল সে। তবে আনন্দ ঘন এই মুহূর্তে একটি সমস্যা কাল হয়ে চলে আসে। জন্মের কিছুদিন পর থেকেই অস্বাভাবিকভাবে কান্নাকাটি করতে থাকে সে। ওনারা ঠিক মতো আসলে বুঝতে পারতেন না যে সমস্যাটা কি। ডাক্তার দেখানো হতো, কিন্তু প্রায় সব ডাক্তাররাই বলতো এটা স্বাভাবিক বিষয়, জন্মের পর বাচ্চারা বিভিন্ন কারণে কান্নাকাটি করবেই। কিন্তু ওনাদের কাছে মনে হতো এটা স্বাভাবিক বিষয় না। কারণটা হলো সারাদিন সে স্বাভাবিক বাচ্চার মতোই থাকতো, কিন্তু সন্ধ্যার পর থেকেই সে কান্নাকাটি শুরু করত। মাঝরাত বা কোনোদিন ভোর পর্যন্ত কান্নাকাটি করত। এভাবেই চলছিল। এভাবে তার বয়সও বাড়তে থাকে আর কান্নাকাটিও বাড়তে থাকে। তার বয়স যখন 3 মাস, প্রথমবারের মতো ডাক্তার বলল গ্যাস্ট্রিকের সমস্যার জন্য পেটে ব্যথা হতে পারে, এজন্য সে কান্নাকাটি করে। তো এই জন্য কিছু ওষুধপত্র দেন, সেগুলো নিয়ে ওনারা বাসাও চলে আসেন। 2-3 দিন ভালোভাবেই কেটে যায়, কোনো ধরনের সমস্যা ছাড়াই। সবাই ভেবেছিলেন যে যাক, সমস্যার সমাধান হয়ে গেছে। তো গ্যাস্ট্রিকের সমস্যা বাচ্চাদের তো হতেই পারে, তাহলে অন্য ডাক্তাররা এটা কেন বুঝতে পারলো না? তো এইসব বিষয় তারা চিন্তা করছিলেন। কিন্তু এইবার সমস্যা চূড়ান্ত ভাবে রূপ নেয়। আবার শুরু হয় তার কান্না। এইবার সে কান্নাই করছে, পাশাপাশি তার 2 পা একটা আরেকটার সাথে ঘষতে থাকে। আর কান্নার আওয়াজ এত পরিমাণ বেড়ে যায় যে আশপাশের বাড়ির সকলে একসাথে হয়ে যায়। তো এই হুমায়ুন কবির ভাইয়ের দাদা উনি এসে বললেন যে এটা তো স্বাভাবিক বিষয় না, আমরা তো এতদিন বিষয়টাকে স্বাভাবিকভাবেই নিয়েছি। তো হুমায়ুন কবির ভাইয়ের দাদিও বললেন যে এইটা পেট ব্যথার সমস্যা না, কেননা ওনার দাদি নিজেই পেট ব্যথার জন্য পানি পরে দিতেন, ঝাড়ফুঁক করে দিতেন এবং এটা খেলে বেশ ভালোই কাজ করত। তো এরপর দাদা এই হুমায়ুন কবির ভাইকে বলল যে আমার সাথে আয় তো। এরপর দাদার সাথে কিছুক্ষণ হাঁটার পর হুমায়ুন কবির ভাই একটা বাড়িতে গেলেন। যেই বাড়িতে গেলেন উনি সম্পর্কেই হুমায়ুন কবির ভাইয়ের জ্যাঠা হন। তো ওনাকে নিয়ে আসেন ওনাদের বাড়িতে। এরপর জ্যাঠা এই হুমায়ুন কবির ভাইয়ের আম্মুকে এবং ওনার ছোট ভাইকে ঝাড়ফুঁক করে দেন।
তো উনি ওনার ছোট ভাইকে 2বার ঝাড়ফুঁক করেন। এরপর উনি ছোট একটি বোতলে তেল এবং আর একটা গ্লাসে উনি কিছু পানি পড়ে দেন আর কি। পানিটা দিয়ে 7 দিন গোসল করাতে বলেন ওনার ছোট ভাইকে, আর তেলটা প্রত্যেক দিন ব্যবহার করতে হবে এটা বলে যান তিনি। ওই দিনের মতো সবকিছু ঠিকঠাক হয়ে যায়। প্রথমবারের মতো ওনারা বুঝতে পারেন যে এই সমস্যাগুলো স্বাভাবিক না। এরপর মাঝে মাঝে বাচ্চাটা কান্নাকাটি করতো, তখন ওই যে জ্যাঠা যেই সমস্যাগুলো এই সমস্যা সমাধানের জন্য যে জিনিসগুলো দিয়ে গিয়েছিলেন সেই জিনিসগুলো ওনারা করতেন, কারণ ওই তেলটাও তো 7 দিন পরে ওটা বেঁচে ছিল। আর যদি না থামতো তো আবার ওই রাত যখনই হতো না কেন ওই জ্যাঠাকে ডেকে নিয়ে আসা হতো, উনি ঝাড়ফুঁক করলে ঠিক হয়ে যেত সাময়িক সময়ের জন্য, কিন্তু প্রবলেমটা কিন্তু চলছিল। এভাবেই চলতে থাকে। এর মাঝে আরো বেশ কয়েকজন কবিরাজও দেখানো হয়। সকলেই একই রকমের চিকিৎসা পদ্ধতি অবলম্বন করেন। কেউ তাবিজ দিত, কেউ তেল পড়া, কেউ পানি পড়া, কেউ ঝাড়ফুঁক, এইভাবে করছে। এইভাবে করতে করতেই 3টি বছর কেটে যায়। তো এতক্ষণ আমরা যেগুলো বললাম সেটা কিন্তু ঘটনার মাত্র শুরু ছিল। তো সাল 2021, দিনটা ঠিক হুমায়ুন কবির ভাইয়ের মনে নাই। তো ওনার ভাইয়ের বয়স 3 বছর। করোনাকালীন উনি তখন ভার্সিটির এক্সামের প্রস্তুতি নিচ্ছিলেন। যেহেতু করোনাকালীন সবার স্কুল, কলেজ, মাদ্রাসা বন্ধ ছিল, তো সবাই একসাথে বাড়িতেই অবস্থান করছিলেন সকলে। প্রত্যেক দিনের মতো মাগরিবের পর উনি পড়তে বসেছেন। হঠাৎ করে ওনার ছোট ভাইয়ের কান্নাকাটি শুরু হয়। তো শুরুতে উনি ভেবেছিলেন এটা তো প্রতিদিনের মতোই স্বাভাবিক বিষয়, এটাতে তো ওনারা অনেকটা অভ্যস্তই হয়ে গিয়েছেন। তো কবিরাজদের আর ওই জ্যাঠার দেয়া তেল বা পানি যেগুলো ঝাড়ফুঁক করে দিয়েছেন সেগুলো দিলে তো ঠিক হয়ে যাবে, কিন্তু না। সময়ের সাথে সাথে তার কান্নার আওয়াজও বাড়তে থাকে। কিছুক্ষণ পর যখন উনি খেয়াল করলেন যে কান্নাকাটি কোনোভাবেই থামছে না, তখন এই হুমায়ুন কবির ভাই উনি ওনার রুম থেকে বের হয়ে আসেন। তো বের হয়ে উনি যেটা দেখেন সেটা দেখে তো উনি রীতিমতো অবাক হয়ে যান। এটা কি অবস্থা ওনার ভাইয়ের? সে শুধু কান্নাকাটি করছিল না, তার মুখ দিয়ে লালা বের হয়ে গড়িয়ে পড়ছিল, পাশাপাশি হাড় কাঁপানো শীতের মধ্যে বাচ্চারা যেভাবে কাঁপে ঠিক সেইভাবে কাঁপছিল। ওনার মা আর ওনার ছোট ভাই, আর একটা ছোট ভাই আছে তার নাম হচ্ছে আব্দুল্লাহ, যে মাদ্রাসায় পড়ে, দুজনে মিলে একটা 3 বছরের বাচ্চাকে কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছিল না। 3 বছরের বাচ্চাটি বারবার হেঁটে বাড়ি থেকে বের হয়ে যেতে চাচ্ছিল, কোনোভাবেই তাকে আটকে রাখা যাচ্ছিল না। তাকে শান্ত করার জন্য এই হুমায়ুন কবির ভাই যখনই তাকে কোলে নিতে যায়, তাকে স্পর্শ করার পর এই হুমায়ুন কবির ভাই বুঝতে পারেন যে এই বাচ্চার শরীরটা, বাচ্চার নাম তো ওমর, এই বাচ্চার শরীরটা একদম শক্ত কাঠের মতো হয়ে আছে এবং তার শরীরে অস্বাভাবিক রকমের শক্তি। ওই সময় কিন্তু প্রচন্ড গরম ছিল। প্রচন্ড গরমের মাঝে মনে হচ্ছিল সে শীতে কাঁপাকাঁপি করছিল আর মুখ দিয়ে লালা ঝরছিল আর চোখ বন্ধ করে চিৎকার করে কান্নাকাটি করে যাচ্ছিল। আর 1 পা 2 পা এরকম করে সে বাইরে যাওয়ার চেষ্টা করছিল। আর তার যে 2টা পা, 1 পা আর 1 পায়ের সাথে সে ঘষার চেষ্টা করছে বারবার। আর হুমায়ুন কবির ভাইয়ের কোলে কোনোভাবেই আসতে চাইছিল না। উনিও তো নাচরবান্দা, জোর করে কোলে তুলে নিবেন, ঠিক সেই মুহূর্তে সজোরে ওনার পেটে এমন একটা লাথি দেয় যেটা স্বাভাবিক 3 বছরের কোনো বাচ্চাই এই গতিতে বা এই শক্তি নিয়ে দিতে পারে না। উনি তো লাথি খেয়ে বসে কাতরাচ্ছেন। এমন সময় এই হুমায়ুন কবির ভাইয়ের দাদা আসেন। কান্নার শব্দ শুনে উনি হাতে করে 2টো কমলা লেবু নিয়ে এসেছিলেন। ভেবেছিলেন হয়তো বাচ্চাটার হাতে দিলে তার কান্নাটা থামানো যাবে। তো দাদা অনেক কিছু বলেন স্বাভাবিকভাবে, বাচ্চাদের আমরা যেভাবে বলি কান্না থামানোর জন্য, কিন্তু না, বাচ্চাটা কোনোভাবেই থামছিল না। এর মধ্যে দাদা সেই কমলা লেবুগুলো এই বাচ্চাটার হাতে দেন। সে হাতে নেয় ঠিকই, কিন্তু হাতে নেয়ার পর সেগুলো ঢিল ছুঁড়ে মারার মতো করে ছুঁড়ে মারে। এরপর হুমায়ুন কবির ভাই এবং ওনার ছোট ভাই আব্দুল্লাহ নামজার, তো এরা দুজন মিলে ওই জ্যাঠার পড়ে দেওয়া তেলটা, সাথে সাথে আরো বেশ কিছু জিনিস ছিল, সেগুলো নিয়ে এসেছেন। এদিকে হুমায়ুন কবির ভাইয়ের আব্বু আম্মু, দাদা দাদি, তারাও তো এখানে এসেছেন। আর এই যে বাচ্চা ওমর নাম, এ কিন্তু ছোট ছোট কথা শিখেছে, যেমন মাত্র কথা শিখেছে আব্বু আম্মু দাদা দাদি এই ডাকগুলো। এবং সে হঠাৎ করে একটা পূর্ণ বাক্য বলে ওঠে খুব ভয়ঙ্কর শব্দে। এই ছোট বাচ্চাটা, এই হুমায়ুন কবির ভাইকে, সে বলে ওঠে, এই হুমায়ুন,
খবরদার তুই আমাকে তেল দিবি না। তো এরকম ভাবে কয়েকবার বলতে থাকে। তো তার মুখে এই কথা শুনে সকলে তো অবাক হয়ে যায়, এই বাচ্চা কিভাবে একটা পুরো সেন্টেন্স বললো, যে শুধু অল্প কয়েকটা শব্দ জানে, দাদা দাদি মা বাবা এরকম কিছু, আর সে এইভাবে কিভাবে বললো একটা বড় মানুষের মতো এরকম ভয়ঙ্কর কণ্ঠে? এই কণ্ঠ তো ওর না। এরপর হুমায়ুন কবির ভাইয়ের আম্মু হুমায়ুন কবির ভাইকে বলেন যে আজ কোনো কিছু দিয়ে কোনো কাজ হচ্ছে না। এরপর হুমায়ুন কবির ভাই আর ওনার দাদা চলে যান সেই জ্যাঠার বাড়িতে ওনাকে আনতে, কিন্তু ওখানে যাওয়ার পর শুনতে পান যে উনি ওনার মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছেন। কোনো ধরনের উপায়ন্তর আর খুঁজে না পেয়ে সেখান থেকে ওনারা চলে আসেন এবং ওনার নানা বাড়িতে ফোন দেন, মানে হুমায়ুন কবির ভাই নানা বাড়িতে ফোন দিয়ে যোগাযোগ করেন এবং বিস্তারিত সব ঘটনা বলেন ওনার নানি আর ওনার বড় মামাকে। তো ওনাদের বাড়ি থেকে ওনার নানা বাড়ির দূরত্ব মাত্র 3 কিলোমিটার। নানা বাড়িতে বলার পরই ওনার বড় মামা বললেন যে উনি তো অসুস্থ থাকায় এখন তো বাইক চালাতে পারবেন না, তো উনি ওনার ছেলেকে মানে হুমায়ুন কবির ভাইয়ের মামাতো ভাইকে পাঠিয়ে দেবেন। তো বাইক নিয়ে এসে এই হুমায়ুন কবির ভাইয়ের আম্মু এবং ছোট ভাইকে নিয়ে যাবেন নানা বাড়িতে। এটা ফোনে জানিয়ে দেন, রাত তখন 9টা বাজে। এদিকে 9:30 বেজে যায়, তবুও এই হুমায়ুন কবির ভাইয়ের মামাতো ভাইয়ের কোনো খোঁজ খবর নাই, তার কোনো অস্তিত্ব নাই। অথচ বাইক নিয়ে নানা বাড়ি থেকে ওনাদের এই বাড়িতে আসতে সর্বোচ্চ 10 মিনিট লাগবে। আধ ঘন্টার বেশি সময় পার হয়ে যাওয়ায় হুমায়ুন কবির ভাই তো ওই ভাইকে ফোন দেন, কিন্তু তার ফোন বন্ধ থাকায় তো মামার কাছে ফোন দিলে জানতে পান যে ওর মামাতো ভাই তো তখনই বেরিয়ে গেছে, যখন কথা হয়েছে তার মামার সাথে এরপরই বের হয়ে গেছে। এদিকে ওরা তো নতুন করে চিন্তায় পড়ে যান যে আবার কি হলো, পথে কোনো বিপদ আপদ হলো কিনা। অবশেষে রাত 10টার দিকে হুমায়ুন কবির ভাইয়ের মামাতো ভাই আসে। প্রতিমধ্যে কি ঘটেছিল সেটা ওই ভাইয়া পরের দিন সকালবেলা সবাইকে জানিয়েছেন, যাই হোক আমরা এটা পরে বলছি। তো ওই ভাইয়া এসে তো ওনার আম্মু এবং ছোট ভাইকে নিয়ে যাবেন। তো ছোট ভাইকে ধরে রাখার জন্য এই হুমায়ুন কবির ভাইয়ের মাদ্রাসা পড়া যে ভাই আব্দুল্লাহ তাকেও সাথে নিয়েছেন। তো ওনার ছোট ভাই আব্দুল্লাহ সে ওই নানা বাড়িতেই মাদ্রাসায় পড়তো, নানা বাড়িতে সে থাকতো। তো করোনাকালীন মাদ্রাসার ছুটির সুবাদে সে বাড়িতে এসেছিল। প্রতিমধ্যে কোনো ধরনের ঝামেলা ছাড়াই ওনার নানা বাড়িতে পৌঁছেও যান। ঘটনার এই পর্যায়ে অবশ্য এই হুমায়ুন কবির ভাই উপস্থিত ছিলেন না, কারণ উনি ওনার বাড়িতেই ছিলেন। পরবর্তী ঘটনা উনি ওনার আম্মু এবং নানানের কাছ থেকে শুনেছেন। প্রতিমধ্যে কোনো ধরনের সমস্যা না হলেও বাচ্চার কান্নাকাটি কিন্তু থামেনি। বাসায় যাওয়ার পর তার কান্না এবং চিৎকারের আওয়াজে বাড়ির প্রত্যেকটা সদস্যের ঘুম ভেঙে যায়। বাড়িতে নেওয়ার পর নানার বিছানায় তাকে শুইয়ে দেওয়া হয়। ওনার নানা নানি উভয় অনেক ধার্মিক ছিলেন, তো ওনারা অনেক কিছু জানতেন, দোয়া দুরুদ, মোট কথা দুজনে যা জানতেন বা পারতেন সবকিছু প্রয়োগ করতে থাকেন, কিন্তু না, কোনোভাবেই তার কান্নাকাটি থামছিল না। এর মধ্যে তার কান্নার আওয়াজে পাশের বাড়ির একজন মামা আর এই হুমায়ুন কবির ভাইয়ের একজন আঙ্কেল চলে আসেন। তো আঙ্কেল উনি ওই নানা বাড়ির পাশে একটি মসজিদের ইমাম, তিনিও ঝাড়ফুঁক করেন। তো পাশের বাড়ি থেকে যে মামা এসেছিল উনি চলে যান আর একটা হুজুরকে ডাকতে, ওনার বাসা পাশেই ছিল। তো উনিও এসে ঝাড়ফুঁক করা শুরু করেন, মানে সেই হুজুর এসে কোনোভাবেই থামছিল না। রাত তখন প্রায় 12টা বেজে গিয়েছে। গ্রামে রাত 12টা মানে কিন্তু অনেক রাত, বিশেষ করে যারা গ্রামে থাকেন তারা এই বিষয়টা বুঝতে পারবেন। সবাই যখন অপারক, তখন একজন হুজুরের নাম বলে একজন, সঙ্গত কারণে ওনার নাম আমাদেরকে জানান নাই হুমায়ুন কবির ভাই, তবে উনিও এই নানাদের এলাকার লোক সম্পর্কে আসলে মামা হন হুমায়ুন কবির ভাইয়ের আর কি। আবার উনি ছিলেন একটি মাদ্রাসার মোহতামিম, যেটাতে এই যে হুমায়ুন কবির ভাই যে ছোট ভাই আব্দুল্লাহ সে পড়তো। তো ওনার আবার 2টি মাদ্রাসা, একটি মহিলা মাদ্রাসা, ওই মহিলা মাদ্রাসার বাসার একদম কাছাকাছি, আর একটা ছেলেদের মাদ্রাসা। তো ওই ছেলেদের মাদ্রাসাতে হুমায়ুন কবির ভাইয়ের ভাই পড়তো, যার নাম আব্দুল্লাহ। তো এটা তো ওনাদের নানা বাড়ির খুব কাছাকাছি। তো প্রথমে নানি এবং বড় মামা ওই মাদ্রাসায় যান, গেলে বাকি হুজুরগণ বলেন যে আসলে উনি তো এখন মাদ্রাসায় নেই, উনি অন্য জায়গায় আছেন, ওই মহিলা মাদ্রাসার কাছে গেলে ওনাকে পাবেন, যেখানে ওনার বাসা। তো এই মাদ্রাসা থেকে ওনার বাড়ি বা ওই মহিলা মাদ্রাসায় হেঁটে যেতে 5 মিনিটের মতো সময় লাগতো। তো নানি আর মামা দেরি করেন না, তাৎক্ষণিক হাঁটা শুরু করেন। ওনার বাসায় গিয়ে ওনাকে ঘুম থেকে ডেকে তোলেন এবং ওনাকে আসার অনুরোধ করেন। এক পর্যায়ে উনি নানিকে বলেন যে জেঠি, আমি সন্ধ্যার পর বাড়ি থেকে বের হইতে পারি না, আমার কিছু সমস্যা আছে, আর মাদ্রাসায় থাকলে মাদ্রাসা থেকে বের হই না, কারণ ওখানে দায়িত্ব থাকে। আপনি ছেলেটাকে কোনোভাবে নিয়ে আসেন, আমি দেখি এখান থেকে কিছু করতে পারি কিনা। এই বলে উনি আবার ঘরের ভিতরে চলে যান।
কোনো সমাধান না পেয়ে ফেরত চলে আসেন নানি আর মামা। বাড়িতে এসে আবার এই হুমায়ুন কবির ভাইয়ের ছোট ভাইকে নিয়ে হুমায়ুন কবির ভাইয়ের মা, মামা, ভাই, নানি এই চারজন যান সেই হুজুরের কাছে। হুজুর বাড়ির ভেতর ওনাদেরকে ঢুকতে দেননি, উনি ওনার বাড়ির গেটের ওপাশ থেকেই যেটা যেটা প্রয়োজন সেটা করেন। এক গ্লাস পানি দিয়ে বলেন যেটা শরীরে ছিটিয়ে দিতে। অবাক করা বিষয় হলো, পানি যখন ছিটিয়ে দিবে ঠিক সেই সময় আবার এই ছোট্ট বাচ্চাটি বলে ওঠে, এই খবরদার আমাকে পানি দিবি না, খবরদার কিন্তু পানি দিবি না। সবাই তো অবাক হয়, যে কি ব্যাপার, এতটুকু বাচ্চা এইভাবে কথা বলছে। তো এটা কিন্তু হুজুরও দেখেছেন। তো হুজুর বলে ওঠেন যে আমি আর কিচ্ছু করব না, যা হবে সকালবেলা দেখা যাবে, আপনারা তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব বাসায় চলে যান। আর প্রতিমধ্যে যত কিছুই হোক না কেন পেছন ফিরে কিন্তু তাকাবেন না। এই বলে হুজুর এক সেকেন্ডও দেরি না করে বাড়ির ভেতরে চলে যান। ওখান থেকে যখন যারা গিয়েছিলেন হুজুরের বাসায় ফেরত আসছিলেন, তখন কিন্তু এই হুমায়ুন কবির ভাইয়ের বড় মামা অনেক ভয় পাচ্ছিলেন এবং ওনারা উপলব্ধি করেন যে পেছন থেকে মনে হচ্ছে অনেকগুলো কুকুর ডাকাডাকি করছে আর অদ্ভুত রকমের কিছু শব্দ ভেসে আসতে থাকে। মানে বিভিন্ন ধরনের প্রাণী, যে প্রাণীগুলোর শব্দ ওনাদের কাছে ছিল অপরিচিত, এই ধরনের শব্দ আগে কখনো শোনেন নাই, এই ধরনের শব্দ ভেসে আসতে থাকে। এমনিতেই হুজুরের বাসায় যাওয়ার রাস্তাটা একদম নীরব থাকে। যাওয়ার পথে পরিত্যক্ত একটি পুকুর, বাঁশঝাড় এবং কিছু ফাঁকা জায়গায় পেরিয়েও কিন্তু যেতে হয় ওনার বাসায়। এলাকার চিরচেনা রাস্তাটাও তখন খুবই ভয়ঙ্কর মনে হচ্ছিল। তো কোন রকম ভাবে সেই কান্নাকাটি নিয়েই ফেরত চলে আসেন ওনারা। সেই রাতে ওনারা কেউ আর ঘুমাতে নাকি পারেন নাই ওই বাসায়, এই বাচ্চার কান্নার শব্দে। ফজরের আজানের একটু আগে ঘুমিয়ে পড়ে এই ছোট্ট বাবুটা। পরের দিন সকালবেলা তখন ওই যে মামাতো ভাই, উনি তো বাইক নিয়ে আসছিলেন, দেরি হলো কেন? তো উনি একটা অদ্ভুত ব্যাপার বলেন, সেটা হচ্ছে যে উনি বের হয়েছেন ঠিকই, হঠাৎ করে প্রতিমধ্যে নাকি স্টার্ট বন্ধ হয়ে যায়। চিন্তা করেছিলেন যে তেল নাই এরকম হবে, কিন্তু না, তেল তো আছে, তেল গেল কই? একটা পর্যায়ে বুঝতে পারেন যে আসলেই তো বের হওয়ার সময় তেল ছিল, এখন তেল নাই। কোথাও লিক হলো না তো? না, কোথাও তো কোনো লিকেজ খুঁজে পাওয়া গেল না। তাহলে তেল গেল কোথায়? এমন একটা জায়গায় এসে এই মোটরসাইকেলটার তেল ফুরিয়ে যায় যেখানে আশেপাশে কোনো জায়গায় তেল ভরার কোনো স্কোপ নাই। গ্রামে দেখা যায় বিভিন্ন দোকানগুলোতে এই বাইকের তেল বিক্রি করা হয়, কিন্তু ওই সময় তো বাজার বন্ধ হয়ে গিয়েছে, কোনোভাবেই তো আসা যাবে না। তখন উনি প্রায় 1 কিলোমিটার রাস্তা বাইক ধাক্কিয়ে নিয়ে যেতে থাকেন। এত রাতে বাইরে কোথাও বাইক রেখে যাওয়া তো সম্ভব না, কারণ চুরি খুব বেড়ে গিয়েছিল। আর আরেকটা ব্যাপার হলো যে উনি কিন্তু ফোনে অনেকবার চেষ্টা করছিলেন সকলের সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু নেটওয়ার্ক সমস্যার কারণে কাউকে উনি ফোনে রিচ করতে পারেননি। অথচ ওই জায়গাতে নেটওয়ার্ক খুবই ভালো, যে কোনো অপারেটর সবার নেটওয়ার্কই ওখানে ভালো। কিন্তু এটা কেন হলো? উনি অনেক কষ্টে একটা জায়গা থেকে তেল ভরতে পেরেছিলেন, পুনরায় তেল ভরে আবার এখানে আসেন, এই কারণে মূলত এত দেরি হয়েছিল। 10 মিনিটের রাস্তা উনি অনেকক্ষণ এই সমস্যার কারণে জর্জরিত ছিলেন। যাই হোক, পরের দিন সকালে চলে যাই। সকালবেলা তো হুজুর মাদ্রাসায় এসে নানা, মামা, ভাইয়াকে ডেকে পাঠান এবং বলেন রাতের বেলা আপনারা ফিরে আসার পর আমার বাড়িতে কারা যেন ঢিল মারছিল আর মনে হচ্ছিল বাইরে ঝড় তুফান হচ্ছে, যেটা কোনো স্বাভাবিক বিষয় ছিল না। আমি বুঝতে পেরেছিলাম আপনাদের বিষয়টি অনেক জটিল, তাই তাড়াতাড়ি বাড়িতে চলে যেতে বলেছিলাম। তারপর হুজুর ওনার তথ্য সরবরাহকারী জিনদের মাধ্যমে জানতে পারেন একটা, দুটো বা তিনটা নয়, পুরো 12টা জিন ভাই বোন একসাথে এই ছোট্ট বাবুটার উপর নজর দিয়েছে। তখন কিন্তু ওনার ভাইয়ের বয়স মাত্র 7 মাস ছিল। শুরুর দিকে অল্প কয়েকটা জিন লাগলেও এরপরে 7 মাসের মাথায় এই 12টা জিন এসে লাগে। ওনার মা, মানে হুমায়ুন কবির ভাইয়ের মা, কোন এক সন্ধ্যায় মাগরিবের সময় পুকুর পাড়ের দিকে এবং রাইস মিলের চুলার ওখানে গিয়েছিলেন। তো ওই জায়গাটি ভালো ছিল না, এটা ওনারা অনেকেই জানতেন। এই জায়গাটা নিয়ে অনেক সময় অনেক অঘটন ঘটেছে। তো হুজুর জানান যে ওইখান থেকেই মূলত এই বাচ্চাটার উপর নজর দিয়েছে। এরপর হুজুর আরো বলেন যে আজ সন্ধ্যায় তুলা রাশির একজনের
লোকের মাধ্যমে ওই জিনগুলোকে হাজির করানো হবে। তিনি আরো বলেন, যেহেতু ওই বাচ্চাটা অনেক ছোট, এই কারণে ওই বাচ্চার উপর জিনদেরকে হাজির করানো যাবে না। যদি এটা করার চেষ্টা করা হয় তাহলে কিন্তু ওই বাচ্চাটার অনেক ক্ষতি হয়ে যাবে। তো যাই হোক, সন্ধ্যায় একজন অপরিচিত লোক, যিনি তুলার এসেছিলেন, ওই হুজুর, উনি তাকে ম্যানেজ করেছিলেন, ওই হুজুরই পরিচিত ছিল, তো তাকে নিয়ে আসা হয়। ওইখানে ওনাদের এই হুমায়ুন কবির ভাইয়ের পরিবার অনেকে উপস্থিত ছিলেন। সকলের উপস্থিতিতে হাজির করানো হয় সেই 12টি জিনকে। তো এই 12টা জিন একে একে ওই লোকের উপর হাজির হতে থাকে এবং এক একজন এক এক ধরনের কথা বলতে থাকে, এক এক ভয়েসে কথা বলতে থাকে। কেউ বলছিল ছাড়বো না, কেউ বলছে নিয়ে যাব, ইত্যাদি ইত্যাদি, এই টাইপের কথা বলছিল আর কি। তো হুজুর শুধু একটা প্রশ্ন করে যে মাসুম বাচ্চাটাকে কষ্ট দিয়ে তোমরা কি মজা পাচ্ছ? সারাটা রাত ওরা কান্নাকাটি করে। তখন নাকি ওরা বলেছিল যে ওদেরকে অবশ্যই আমরা নিয়ে যাব, এই সমস্ত কথার কোনো উত্তর আমরা দেব না। আর ওরা এটাও বলেছিল যে এই বাচ্চাটার সামনে এই 12টা জিনের এক একজন এক একটা ভয়ঙ্কর রূপ নিয়ে হাজির হয়। তখন ওই বাচ্চাটা ওই রূপটা দেখে চোখ বন্ধ করে থাকে আর ভয়ঙ্কর ভাবে এরকম কান্নাকাটি করতে থাকে। ওর কান্না আর থামে না। হুজুর তো তাদেরকে বলে দেন যে একে ছেড়ে চলে যেতে হবে। তো হুজুরকেই উল্টো অনেক হুমকি ধামকি দিতে থাকে ওই জিনগুলো। হুমকি দেয়, এটা বলে যে তোরও তো একটা মেয়ে আছে তাই না, বেশি তেরিবেরি করলে কিন্তু তোর ওই মেয়েটাকে মেরে ফেলবো, তখন বুঝবি মজা। এই কথা বলার সাথে সাথে হুজুরও পেয়েছেন ভয়। এক পর্যায়ে হুজুর কিছু ঝাড়ফুঁক করে দেন আর পানি ছিটাতে থাকেন, আর ডালিম গাছের একটা লাঠি দিয়ে আঘাত করতে থাকেন। তো দীর্ঘ সময় অপারগ হয়ে এক পর্যায়ে তারা স্বীকার করে যে হ্যাঁ ছেড়ে দিব, তবে কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে তাদেরকে মোরগ, ছাগল, রান্না করা পায়েস একে নির্দিষ্ট জায়গায় দিতে হবে, আর কয়েকটা মসজিদে মোমবাতি কিনে দিতে হবে। ওনারা সবকিছুই করতে রাজি হয়ে যান। তো তারা চলে গেল। সেদিন রাতে হুজুর এই হুমায়ুন কবির ভাইয়ের আম্মু এবং ওনার ভাইকে কিছু পরামর্শ দিয়ে দেন যে গরুর মাংস খাওয়া যাবে না, আরো বেশ কিছু বিধিনিষেধ দিয়ে দেন যেগুলো মেনে চলতে হবে অনেকদিন। এবং উনি সতর্ক করে দেন যে আসলে এগুলো এমন একটা জিনিস, যদি বাচ্চাদের উপরে একবার নজর পড়ে যায় সহজে ছেড়ে যেতে চায় না। এবং তিনি আরো সতর্ক করে দেন সন্ধ্যার পর পুকুর পাড়ে বা ওই যে রাইস মিলের চুলার ওখানে যেন না যাওয়া হয়। এই বাচ্চাও যেন না যায়, বাচ্চার মাও যেন না যায়। আর এই ছোট্ট বাবুটাকে কখনোই যেন একা একা ছাড়া না হয়, সবসময় যেন চোখে চোখে রাখা হয় আর কি।